আমার সঙ্গে যিনি রয়েছে, কথা না বাড়িয়ে শুরুতে তার সঙ্গে একটু পরিচিত হয়ে আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মিলন হোসেন। মোহাম্মদ মিলন হোসেন। আর ডানে উনি আপনার সহধর্মিণী, মানে আপনার স্ত্রী। জি, আপনার নামটা একটু বলেন। সোনিয়া। সোনিয়া। আর বামে উনি হচ্ছে আপনার কন্যা। জি, তোমার নামটা একটু বলো। ফারজানা। ফারজানা। তো জীবন গল্পটা আসলে যদি মোটা দাগে বলি তাহলে আপনার, কিন্তু আসলে যখন আমরা সামনের দিকে এগোবো, একটু আগে আমি যেহেতু ছোট ছোট করে শুনছিলাম, তখন গল্পটা আসলে আপনার নাও থাকতে পারে, মানে অন্যরকম হয়ে যেতে পারে। তো আমরা শুরুতেই আসলে এরকম একটা ভূমিকা দিয়ে নিচ্ছি, আশা করছি শেষ পর্যন্ত আপনারা শুনবেন। আমরা যে বলি যে জীবন নাটকের চেয়েও নাটকীয়, এই কথাটা বারবার প্রতিটা এপিসোডেই আসলে প্রমাণ হয় আমাদের এই জীবন গল্পে। তো শুরু করা যাক। মিলন ভাই, কোথায় মানে আপনার জন্ম জেলাটা কোথায়? আমার জন্ম জেলা নারায়ণগঞ্জে, আমার বাড়ি আছে সোনারগাঁও। মানে পিতৃস্থান কি ওইখানেই, মানে পিতা মাতা সবকিছু ওখানে কিনা? পিতৃস্থান আছে তারাবো। তারাবো? তারাবোটা কোথায়? রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জেলায়। ওই নারায়ণগঞ্জ জেলার মধ্যে? জেলার ভিতরে। আপনার এমনিতে বয়স কত আনুমানিক? আমার বয়স 45 বছর। এখন 45 বছর বয়স, ঠিক আছে। এবং আমি যদি ভুল না করে থাকি, আপনি পেশায় একজন জামদানি ব্যবসায়ী। ব্যবসায়ী নাকি তাঁতি? কোন? তাঁতি ও ব্যবসায়ী, তো দুটোই। এবং আপনি জামদানি শাড়ি সাথে করে নিয়ে আসেন? শেয়ার করি, একদম অলরেডি সাথে নিয়ে আসি শাড়ি। রেডিওতে জামদানি শাড়ি দেখানো খুব মুশকিল, আমরা ফেসবুকে দেখাই দিব। যেই শাড়ি দুটো নিয়ে এসছেন, এই শাড়ি দুটোর কি রকম কি একটু দেখি। প্রথমে শাড়িটা নিয়ে একটু গল্প করি, কারণ গল্প শুরু হলে গল্প কোথায় চলে যাবে। ওখানে বসে দেখেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট ওয়াও। মানে সবচেয়ে বড় কথা বলতে কি কিবরিয়া ভাই, জি, আমি জাস্ট মেয়ের সাথে এই কাজ শিখছি, তখন এই শাড়ির বাজার খুবই ভালো ছিল। আচ্ছা। কিন্তু মাঝখান দা ইদারিং এরকম হয়ে গেল, জামদানি শাড়ির ব্যবসাটা মানে টিকাটা মুশকিল হয়ে গেছে। মানে আমরা এই ঐতিহ্যটাকে হারাইতে বসছি। রাইট। মানে এই শাড়িটা, এটা আমার হাতে যে দুটা শাড়ি না, এই দুটা শাড়ি আমরা আগে, আজ থেকে 2 বছর আগে 20,000 টাকা বিক্রি করছি। এখন এই দুটা শাড়ি 15,000 টাকা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তাহলে 5,000 টাকা নাই। তাহলে এই শাড়িগুলি মনে করেন 2টা লোক লাগে তৈরি করতে, একজন ওস্তাদ, একজন সার্কিট। তো সার্কিটের বেতন আমরা মাসে 4,000 টাকা দিই, মানে প্রতি সপ্তাহে 1,000 টাকা করে দিয়ে দেয়। আর ওস্তাদের হয়েছে সুতা খরচটা বাদে যে টাকাটা থাকবে ওইটার অর্ধেক। আচ্ছা। তাহলে এই একটা শাড়ি যদি 1 সপ্তাহ লাগে তৈরি করতে 7,500 টাকা বিক্রি করি, বর্তমানে আগে 10,000 টাকা বিক্রি করতাম। জি। এখন 2,500 টাকা কমে আছে। তো 2,500 টাকা কমে যাওয়াতে ওস্তাদেরও পোষে না, সার্কিটের মালিকেরও পোষে না। মানে এই ব্যবসাটা ঐতিহ্য হারাই যেতেছে বলতে, এখন নাই তেমন আগের মতো। আচ্ছা আচ্ছা। কেন জানি চলতেছে না মার্কেটে। ইন্ডিয়ান একটা জামদানি শাড়ি বাড়িছে। জি। হ্যাঁ, ওইটা মানে হাতের কাজ না, ওটা মেশিং এর কাজ, ডিজাইন ওটা দেখতে খুব সুন্দর, চকমক চকমক করে। এখন কাস্টমার আসলে ওইটার দিকে চোখ যায়। আচ্ছা। আর এটা তো হাতে তৈরি করি, এটার ভিতরে আবার বাতের মার বইলা দেই। আচ্ছা। এটার জিলটা আর ওইটার মতো হয় না, ওইটা মার ছাড়া এটা মার দেওয়া, তাহলে তো বেশ কমই বই। আচ্ছা। তো এটার তেন ওইটার দিকে চোখ যায় কাস্টমারের বেশি। আচ্ছা আচ্ছা। তখন ওই সাইডে নেয়, এই সাইড আর নিতেছে না। এটা দিয়ে কিন্তু বাংলাদেশে এই শাড়িটা ইন্ডিয়া চলে বেশি, বিদেশিরা পরে বেশি। আর এই জামদানি শাড়ির উপরে পৃথিবীতে কোনো শাড়ি হয়েছে বলে আমার জানার সত্ত্বে মনে হয় না। এই 45 বছর বয়সে আমি নিজে হাতে 2,20,000 টাকা দামের শাড়ি কিনছি, আমার নিজেরই হাতে। আচ্ছা আচ্ছা। এটা নফারাবুন বানাইছি আমার ওস্তাদের সাথে। 2,20,000 কি একটা শাড়ির দাম? একটা শাড়ির দাম এখনো আছে। এখনো 2,20,000 টাকা দামের আছে, 1.5 লক্ষ টাকা দামের আছে জামদানি। 1 লাখ টাকা দামের শাড়ি আছে জামদানি। আমরা স্বর্ণ দিয়েও জামদানি শাড়ি বলতে পারি। স্বর্ণ সুতা? হ্যাঁ, স্বর্ণ দিয়ে যে জরি বানান যায়, এদের এখানে জরি আছে। জি জি জি। অলরেডি এই জরিটা বানাই দিলে এটা আমরা নকশা করে দিতে পারবো। বাহ বাহ বাহ। তাহলে এই শাড়িটা ঐতিহ্যটা একদম হারাইতে বসতেছে। এই শাড়িটা সুতা খরচ আছে 1,000 টাকা। জি। 1,000 টাকা খরচ করলে 7,500 টাকাতে থাকে 6,500 টাকা নাকি? তাহলে ওই অর্ধেক টাকা কারিগর পায়, অর্ধেক টাকা মালিক পায়, মালিকের অর্ধেক টাকা আবার হেলবারটা বেতন দেয়। আমরা একটা ওস্তাদ কাজে রাখতে গেলে ওদেরকে অ্যাডভান্স টাকা আনতে হয়, 50,000, কেউ 20,000, কেউ 1 লাখ। মানে ওস্তাদ বুঝছে যে ভালো কাজ করে আরো বেশি টাকা দিয়ে আমরা আনি। আচ্ছা। তো আনি একটা মেয়াদ আনি, 1 বছর বা 2 বছর আমার এখানে কাজ করবা, আমার কারখানায় থাকবা, কাজ করবা, যাইতে বলা টাকা দেওয়া যায়, বা আস্তে আস্তে কাইটা দিয়ে যেতে পারবা। মানে সর্বদিকটা সুযোগ সুবিধা আছে আমাদের এই কাজের। তো এখন দেখা যায় ওস্তাদরা 3,000 টাকা বেতন হয় না, 2,000 টাকা বেতন হয় না, মানে নিচে 2,000 টাকা দামের শাড়িও আছে ওখানে বর্তমানে। আগে এত কম দামি শাড়ি পাওয়া যায় না। হ্যাঁ, 1500 টাকা শাড়ি হয়, 500 টাকা শাড়ি আছে। তো এই শাড়িটা নিচে নামে যাওয়ার কারণে ওস্তাদরা এই কাজ করতেছে না, মালিকরা হারাই যেতেছে। আপনি যেটা বোঝাচ্ছেন যে জামদানির একটা ক্রাইসিস চলতেছে, তাই তো? ঠিক আছে, আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা এরকম একটা মেসেজ দিলাম, এবং আপনি যে দুটো জামদানি নিয়ে এসেছেন, এই দুটো জামদানির একটা বিশেষত্ব আছে প্রিয় শ্রোতা, সেটা উনি শুরুতেই বলছিল যে এই যে ভাতের মার বা কি বিষয় আছে, এটা হচ্ছে একদম পিওর হাতে বোনানো জামদানি। আমরা চাইবো যে এটার ছবি আমাদের ফেসবুকে দিয়ে দিতে। এই জামদানি শুধু জামদানি না, এই জামদানি হচ্ছে একজন তাঁতির জীবনের গল্প।
হ্যাঁ, এবং সেখানে সে একটা জামদানি শাড়ি তুলতে কদিন সময় লাগে? এটা আমাদের 15 দিন সময় লাগছে। 15 দিন সময়? 15 দিন, 2 জনের। এই 15 দিন জীবনে ঘটে যায় নানা ঘটনা, সেই ঘটনা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে একটা জামদানি শাড়ি তৈরি হয়। আমরা তো পড়ি আসলে, কিন্তু এটার সাথে একটা মানুষের শ্রম এবং সেই শ্রমের যে শিল্পের যে মূল্য, সবকিছু মিলিয়ে এটা একটা অনন্য শিল্প। ঠিক আছে, আমাদের গল্পটা আসলে জামদানি শাড়ি না, কিন্তু জামদানি শাড়ি আপনার জীবনের একটা অন্যতম পার্ট। আমরা ছোটবেলা থেকে শুরু করতে চাই। আপনার ছোটবেলা? আচ্ছা, আমি ছোটবেলা আমার যেখান থেকে মনে আছে সেখান থেকে বলি। আমার বয়স যে সংখ্যা 5 বছর, তখন আমাকে আব্বা মা মাদ্রাসায় ভর্তি করছিল। তো মাদ্রাসায় পড়ালেখা করতে গিয়া পড়ালেখা আমার হয় না, মানে আমি খুবই দুষ্ট ছিলাম, শয়তানি করে করে আইসা করি। তখন এক পর্যায়ে বাপ মায় করলো কি যে ওরা তো মাদ্রাসা রাখা যাবে না, স্কুলে ভর্তি করি। তখন আমি স্কুলে ভর্তি হইলাম। স্কুলে ভর্তি করে আমি 2 ক্লাস করছি। তো ওইটার পর আর পড়ালেখা হয় নাই। তখন আমার বয়স হচ্ছে 7। তো 7 বছর বয়স হচ্ছে, পড়ালেখা হয় নাই। পর্দা বাপ মায় কয় যায় যে তোমার পড়ালেখা হইতেছে না, তোর শারীরিক কাজও দিয়ে দিই, জামদানি শাড়ির কাজও দিয়ে দিই। এই কাজে ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে কাজ শেখায়। তখন এই জামদানি শাড়ির কাজে আমাকে দিছে, দেওয়ার পরে কাজ শিখতেছি। কাজে দেওয়ার পরে আমি কাজ খুব মন্দা করি। সপ্তাহে 10টা টাকা পাওয়ার করছে বলে কত খুশি, মালিকের যেইটা কয় বিনিময়ে হেইটাই করি। তো এইভাবে জীবন কাটতেছে আল্লাহর রহমতে। তো হঠাৎ করে আমার মায়ের বিরাট অসুখ হয়ে গেল গা। তখন বয়স 8 হইব, মার অসুখ হয়েছে গেছে গা। তো মার মাথায় পানি নামছে। পানি নামার পরে হাসপাতাল নিছে, এদের ঢাকা কলেজ মেডিকেল। আমি মেডিকেল আইসি আব্বার সাথে, আমার মনে আছে। তো আসার পরে মার মাথায় পানি নামছে, বললো যে 1 সপ্তাহ এখানে ভর্তি রাখতে হইব। তখন আব্বার কাছে টাকা পয়সা নাই। আমার আব্বাই মাছের ব্যবসা করতো, ভান্ডারি মুড়িদ ছিল, মানে যা কাজ করতো উনি তাই খাইতো, কোনো আয়দায় করতো না। তো টাকা পয়সা নাই, তো মার চিকিৎসা করাম কিভাবে? তখন যেমন আব্বার রাত্রে কান্না দেখে আমার খুব কষ্ট লাগছে। আমি ছোট তুমি মানুষের দুঃখ কষ্ট দেখলে খুব কষ্ট লাগে। তখন আমি এক শুক্রবার দিন জুম্মার নামাজ করে বাড়িছি, দিয়ে একটা লোক খুব পাঞ্জাবি প্যান্ট শার্ট করে বাড়িছে, বড় লোক। তখন আমি মনে মনে কই কি যে এই লোকটার কাছ থেকে নেয় আমি আমার মায়ের জন্য কিছু টাকা সাহায্য চাবো, দেখবো দেয় কিনা। আমার মায়ের যদি চিকিৎসার মারা যায় তো মা ডাক কারে, মানে এই কথা বললা। তখন ওনারা সালাম দিয়ে সামনে দ্বারা আমি বললাম যে আপনি মনে অনেক বড় লোক হইবেন। মানে লোকটা হাসতেছে আমার কথা শুনে, আমারও হাসি পায় কথাটা শুনে। এখন মনে হইলে হাসি, কারণ এখন আল্লাহ দিলে টাকা পয়সা কমে দিছে, ওই টাইমে ছিল না। তখন লোকটা হাসে, আমার কয় বাবা তুমি টাকার কথা জিজ্ঞাসা, আমি অনেক বড় লোক হমু, তুমি টাকাটা কি করবা? আমি কই আমার মা হাসপাতাল, বাবার দেখছি রাত্রে কাঁদছে, টাকার জন্য চিকিৎসা করাইতার না, যদি আপনি কিছু টাকা দিতেন আমার মারার চিকিৎসা করে সুস্থ করে আনতাম। তখন উনি আবার বললো যে কোন হাসপাতাল? আমি কিছু কলেজ মেডিকেল, আমি শুনছি, আমি গেছি আব্বার সাথে দেখেছি। কয় তয় তোমার বাসায় আমার নিয়ে যাই তারবা। লোকটা খুবই ভালো ছিল, আল্লাহ দিলে এই লোকটা এখনো জীবিত আছে। তখন আমি লোকটা রাঙ্গ বাসায় নেওয়ার পরে আমার আব্বার দেখে সিগন্যাল আইছে। পরে কয় তোমার ওয়াইফ এমন এমন হাসপাতালে কয় তোমার ছেলে তো আমার এমন এমন সাহায্য চাইতেছে, তা আমি ওটা হাসপাতাল যাইতেছে। তখন এই লোকটা নিজে হাসপাতাল আইসা, মানে আমার মায়ের যা খরচ আছে যাবতীয় সবকিছু উনি দিছে। দেওয়ার পরে ওই দিন আমি নিয়োগ করছি যে যদি কোনোদিন আমার সামনে এরকম বিপদওয়ালা লোক দেখি বা পরে, আমি এখন ছোট, আমি একসঙ্গে বড় হইলে যদি এরকম দেখি তা আমি ওনার মতো নাই সেবা করবো, মাশাআল্লাহ উনির মতো আমি সেবা করবো। তখন তিনি আমার মনের একটা এরকম অনুভব আমি করছি। তো করার পর আল্লাহ দিলে আমার মায় 10 দিন হাসপাতাল থাকার পরে ভালোই আইসে। আসার পরে যে মানে শুনছে যে আমি 7 টাকা দিয়ে ওনার চিকিৎসা করে আনছি, এই লোকটার তো চাওয়ার পরে চিকিৎসা, তখন তেন আমার মায় আমার খুব বেশি বেশি আদর করতো যে তুই আমার ছেলে, আমার আরো 7টা ছেলে আছে, কিন্তু তোমার মতন এমন আমার কোনো ছেলে বকতো না। আমি এখন আমার মা বকতো, তখন আমার মায় খুব আদর করতো আমার। তার তো আমি আবার জামদানি সেরে কাজও করতেছি, শিখতে শিখতে আল্লাহ রহমত আমি কাজ শিখতে লাইছি। শিকার পরে তো আমি খালি মারে কই মা আমি তো ওই টাইমে মাদ্রাসায় পড়ি নাই, আমার যখন ভর্তি করান তা আমি মাদ্রাসায় লেখাপড়া করবো, কাজটা তেমন একটা ভালো লাগতেছে না। তা আমার মায় আদর করে আব্বার সাথে এক পর্যায়ে ঝগড়া করে আমার আবার নিয়ে মাদ্রাসায় ভর্তি করাইলো। তো করোনার পরে ওখানে গজল গায়, মানে আমাকে লগের ছেলে ফেলেগেরা ডেলি বিকালে বা সকালে গজল গায়, ইমাম সাহেব গজল পড়ায়। তো এমন করতে করতে আমি একটা গজল শিখছি। তো শিখার পরে ওখানে যে কোনো গজল প্রোগ্রাম পেলে আমার নাই, খালি গজল গাওয়ায়। তা আমি গজলটা এখানে আপনি অনুমতি দিলে গাইতে চাই, দেশবাসীর দর্শনে শুনুক। ছোট্ট করে একটু শুনতে পারেন আপনি। এই কলে মা পর হরদম, এই কলে মা পর হরদম, কানে রূপে দি আতালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু। এই কলে মার
24 অক্ষর 24 ঘন্টায় রাখো খবর, এই কলেমার 24 অক্ষর 24 ঘন্টায় রাখো খবর, ডুব দে মানুষ তাহার ভিতর, ডুব দে মানুষ তাহার ভিতর, পাইবি রে মুন সিদ মাওলা লা ইলাহা ইল্লাল্লাহু। ঠিক আছে, সমস্যা নেই, হ্যাঁ বলেন তারপর কি? তখন এইভাবে গজল গেতে গেতে তো হঠাৎ করে একদিন আমি পড়ালেখা পারি না দেখা ওস্তাদ আমার অনেক মারধর করলাম, আমার ওস্তাদ জি বলতাম আর কি। তো মারধর করার পরে আবার মারতেছে পলাই আইসা কাজে জয়েন করে লাইছি। তো আমি তো হুনারি কাজ, তখন মালিকরা আমার সাথে টাকা দিয়া বেতন বেশি দেয়, আমি এমনি কাজ জানতাম, কোন ওস্তাদ আমার সাথে কাজ করে পারতো না, আমি সার্কিট কোন ওস্তাদরা আমার সাথে কাজ করে পারতো না। তো যা কিভাবে কাজ করতে করতে আল্লাহ দিলে মোটামুটি ভালো বেতন পাই, টাকা পাই, টাকা পয়সা যা পাই আমি আব্বার আইনা দিই, আব্বার হাতে দিই। তখন হঠাৎ করে আমার মায়ের ওদের যেই রোগটা ছিল না, ওই রোগটা আবার আরেক বছর পরে দেখা দিছে। দেখা দেওয়ার পরে এবার আমার ছোট ভাইও একটা এই তাঁতের কাজও দিয়ে দিছে, জামদানি কাজও। তো আমার মানে আব্বার কত লোক আমার পেট কমু, ভাই বোন আমরা অনেক, 7টা ভাই 2টা বোন ছিলাম, পেট কমু। তখন কাজও দেওয়ার পরে আমি টাকা পয়সা যা পাই সব আব্বারা তো আইনা দেই। তো এই টাকায় তো হয় না, তখন দিয়ে আমার এক বন্ধু রিক্সা চালা। তো বন্ধুরে কই, দোসরে তুই যখন রিক্সা চালাস তুই মাঝে মধ্যে আমার রিক্সাটা দিয়া যাইস গা, তো যা কামাইবো অর্ধ কর দেখ। তো আমি রিক্সা তোমার একটা চালাইতে পারি না, ছোট মানুষ। তারপরে মানুষ উঠটা যেমন তারাবার তো 20 রুট নেই, তখন 2 টাকা ছিল 2জন। তো আমি কই কি ভাই 2টা টিয়া দিলেন, আমার আর 2টা টিয়া দিলে ভালোই, তো আমার মায়না অসুস্থ। তো ওরা করতে কারো 5টা 10টা বেশি দেওয়া যেত, এতটুকু বাচ্চা রিক্সা চালাও, হ্যাঁ এগুলোকে আমার 5-10 টাকা বেশি দিয়ে দিত। তো আমি করতাম কি আবার আনতে না, যে আরে ওরা যদি কই আমি 30 টাকা কাজ করছি তো 15 টাকা দিতে হইব, তো ওরা 20 টাকার কথা কই 10 টাকা দেবো, 20 টাকা আমি রেখে দিই। তো এরকম ভাবে পড়ায় মানে শুক্র শনিবার আমাদের কাজটা ছুটি, শনিবারে হাফ বেলা, শুক্রবারে পুরা বেলা। তো এই 2 দিন প্রতি সপ্তাহে রিক্সা চালা 20-30 টাকা কাজ করে আব্বার হাতে দিই। তো আমার সবাই খুব আদর করতো, ছোটত্ব নি আদর করতো। তো এরকম ভাবে একদিন আস্তে 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 আমার কইছে তো আর বন্ধু তৈরি হয়ে গেল গা, আল্লাহর মতো বন্ধু বান্ধব তৈরি হইলো। তো একদিন বন্ধু বান্ধবের সাথে আমি তাজমহল একটা সিনেমা হল আছে, ওইখানে ছবি দেখতে গেছি। তো ছবি দেখে আসার পথে চাই দেখি এক পাগল ভিক্ষা করতেছে, মানে ওনার দেহের ভিতরে কোনো পোশাক নাই, একদম উলঙ্গ, কিন্তু একটা ব্যাং নিয়ে হাডে আর টেয়া নয়, 10 টাকা লোড ছাড়া কোনো টাকা নেয় না। আচ্ছা, তখন ছবি দেখে বলে দেখি একটা উলঙ্গ পাগল, মানে একটা ব্যাং হাতে 10 টাকা লোডের নিচে উনি ভিক্ষা নেয় না। আচ্ছা, তখন এই লোকটার লোক আমার দেখা হয়ে গেল কাশপুর, এরকম ভাবে বয়স তখন এমনই এই 11 কি 12 বয়স। তখন আমি লগের গিলেট করতেছি কি যে নারীর লোকটা যেন পাগল, টাকা চাইতেছে, আমার কাছে তো টাকা আছে, পরে 20 টাকার মতো আছে, ওইতে আমি 6 টাকা টিকিট সিনেমা হলে ছবি দেখছি। আচ্ছা, তখন করলাম কি ওনারা আমি 10টা টাকা দিছি, একদম লাল নতুন কসকস করতেছে, টাকাটা ভাইয়া উনি আমার মাথার মধ্যে হাত দিয়া দোয়া করলো যে বাবা তুই জীবনে সুখী হইতে পারবি, মানে এতটুকু কথা শব্দ যোগ কইছে আমার মনে আছে। তখন আমি বাড়িতে এলাম, মায়া মার কাছে গল্পটা শেয়ার করলাম। তো মায়া আমার কইতেছে কি তুই পাগলটা 10 টাকা দিস, খুবই ভালো করছ বাবা, কিন্তু তুই ছবি দেখতে গেলি কেন, এটা তো ভালো করস নাই, আমি আজকে তোর বাদ দিতাম না। তখন এই কথা কইতাছে, আবার মায় বাতও বাড়তাছে, মানে এমন রাগ হয়ে শাসন করতেছে, আবার বাতও বাড়তাছে। তখন এক পর্যায়ে আমি নিজেই রাগ দিলাম, ভাত খাবো না, এই কথা না কই আমি গিয়ে শুয়ে রইলাম। অনেক শুয়ে থেকে ঘুমাইছে, কিন্তু ঘুমের করে চাই দেখি যে আমার বাদ দেয়, খালি বাদ ফেলাতে যেমন একটা শুয়ে থাকা, মানে এটা আমি স্বপ্ন দেখতেছি। আচ্ছা, বাদ দিতে যায় যেমন বাত একটা যেতেছে, যেমন আমার কিছু মতো তো বাতুরটা যেতেছে, এরকম একটা স্বপ্ন দেখতেছি। দেখার পর আজকে ছটপট করে আমি ঘুমাতে ফালদা উঠছি। উঠতে আমি কই মা আপনার নাম লাগে বাদ বাড়ছিলেন, বাদ কয় বাবা তোর বাদ পেলে এই বাড়া আছে। তখন আমি কই মা আমি না স্বপ্নে এরকম এরকম দেখছি। তখন মায় কইতাছে দেখ এটা মায়ের হাতের বাড়া বাত, আজকে যদি বাবা তুই বাতরা না খাতি বা না খাস তাইলে তোর কপাল তো বাত উঠতে যাবো, তুই খা বাবা বাত। আমি মা কন কি এই বাসন খাই, আমি আর 2 বাসন খাম, মায়ের বুঝতে একটা দুষ্টাইম করতেছি রাত্রে। তখন আমি ভাত খাই, পরে রাইতে আর 2টা বাজে, ওই টাইমে আমাদের দেওয়াল করেছিল তো টাইম দেখছি 2টা বাজে। তখন আমার মায়ের চাই আছে খালি আমার দেহে, তো দেহার বুঝায় বাবা তুই জীবনে ছবি দিস না বাবা, তুই না মারদাসা পড়ালেখা করতি, তুই ইচ্ছা করে আসে জামদানি কাজে গেছ, এই যে জামদানি কাজ শিখতে গিয়ে আমি কত মার খাইছি, ওস্তাদে বাড়িতে মা তো ফাটাই লাইছে, বাবা কাজে রয়েছি, বাপ মার তো বলি নাই যে বাপ মা আমার ওস্তাদে মারে, মালিকে মারে, কই নাই ওস্তাদে মারবি, ভুল করে মারবে। এই শারীরিক কাজ শিখতে গেলে লেখাপড়ার তো বেশি মার খাইতে হয়, মানে সুতার কাজ তো ভুল হয়ে যায়, ভুল হলে ওস্তাদে থারবা মারে বা ঠই মারে। ওই ভুল হলে কি শাড়িটা ঠিক করা যায় না? না, ঠিক করা যায়, ঠিকও করা গেলে ক্ষতি হয় না ওস্তাদের। যেমন
যে সাইডে 1 সপ্তাহ লাগে 2 দিন বেশি লেগে যায়, লস না। তো ওই রাগে মারে, তো অনেক মার খেয়ে কাজটা শিখছি। তারপর তো শিকার পরে তো অনেক পর্যায়ে ভাত খাওয়ার, তখন আমি ভাত খাই মা খেলে চায় থাকে, তখন আমি মার এক পর্যায়ে কথা দিই, মা আমার জীবনে জান আমি কোনোদিন আর ছবি দেখতাম না, আমি আজও পর্যন্ত সিনেমা হলে ছবি দেখি না, কিন্তু আমি টিভি দেখি, খবর দেখি, ঘরে বসে দেখি, সিনেমা হলে আমি যাই না। ওই তো মায়ের কথা দিছি, মার দেওয়া কথাটা আমি আজও পর্যন্ত রাখছি, ইনশাল্লাহ আল্লাহ দিলে রাখার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। তখন ভাত খাওয়ার পরে তখন মায়া আমার কইলো, বাবা নিয়ে আজকে ভাতটা খাইছ, আমার মনটা তুই জুড়াইছ, আল্লাহ তোরে সারা জীবনের লেগে যাতে সুখী করে আমি দোয়া করি, আমি সব সন্তানগুলোকে দোয়া করি, কিন্তু তারপরও তোর আমি একটু বেশি দোয়া করি, কারণ জানোস তুই তো ভিক্ষা করে আমার চিকিৎসা করতাম। মায়া আমার খালি কথাটা পড়াকে এখনো কয় আমার মা জীবিত আছে, আব্বা নাই। তখন আমি মারে কই, মা আপনার দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ আমার সব কিছু দিব। তো কিছুদিন পরে আমি নিজের কারখানার তাঁতবো আমার বাসা, আমি মা আমার 5,000 টাকা পুঁজিলে বাসায় তাঁতলিয়া বইতে পারি, এটা পুঁজি কম লাগে। তখন আমার মায় আমার যে কোনো ভাবে দাঁড় দৌড় করে দিয়া টানা টোনা দিয়া, মানে বিম যেটা বলে আর কি, দিয়া নিজে কাজও বসায় দিল বাড়ির ভিতরে। তো একটা ওস্তাদ সার্কিট রাখছি কাজে, আমি ওস্তাদ হয়ে গেছি, একটা সার্কিট রাখছি, ওরা 1,000 টাকা মাসে সপ্তাহে বেতন দিই। সপ্তাহে 1,000? হ্যাঁ, সপ্তাহে 1,000 টাকা দেই, আর আমি ওস্তাদ। তখন খুব ভালো ব্যবসা চলতেছে, টাকা পয়সাও দিতেছি খুব ভালো, শাড়িও প্রতি সপ্তাহে আমি কাটি 5,000 6,000 টাকা বিক্রি করি। আচ্ছা। তখন আমাদের অভাব অনটনটা কিছুটা দূর হইল। তখনই আমার শুরু হয়ে গেলে বিভিন্ন দূর পাড়া গেছে লোক কালেকশন করে, মানে তাঁত বাড়ান, যেমন 2টা লোক পাইলে একটা তাঁত বাড়াইতে পারি। আচ্ছা। ওখানে প্রথম একজন পাইলে একটা লোক শিখাইতে 6 মাস সময় লাগে, 5 মাস সময় লাগে। তো প্রথম একজন আইনা কাছে খালি বয়াই থুই, বিভিন্ন কাম কাজ করাই বা মাঠটার বাড়াই, তো আস্তে আস্তে ওরা শিখে আবার একটা ওস্তাদ নিয়ে ওরা দা বয়াই দিই। তো এই যে দূর ফারা ক্ষেত্রে লোক চোখ আইনা এইভাবে কাজ করাতে করাতে হঠাৎ করে মানে আমার এই সিলেটের একজন লোক সাক্ষাৎ হইলো, মানে আমাদের এলাকায় ভাড়া থাকে, ওরা ভাড়া থেকে রিক্সা চালায় ওদের জীবন চালায়। তখন কইলে আমাকে সিলেটে তোমাকে একটা লোক আইনা দেবো কাজের জন্য, আমাকে ঠিক আছে আইনা দাম। তখন ওনার জন্য আমি সিলেট গেছি। তো যাওয়ার পর তো শাহজালাল বাবা, শাহপুরান শাহ বাবার মাজার আমি জেরত করছি, জেরত করে ওদের এলাকাত গেছি। ওইটা হচ্ছে কোম্পানিগঞ্জ বলে, অনেক দূর, সিলেট টাউনের তো 200 টাকা সিএনজি ভাড়া বর্তমানে। তখন যার ওইখান থেকে ছেলেটা আনার পরে আমি ছেলেটার কাজ শিখাইতেছি। কিছুদিন পরে ছেলের মাটা মারা গেছে। মারা যাওয়ার পরে এই খবর শুনি সাথে সাথে আমি গাড়ি তুলছি ছেলের নিয়ে, যে মারা যখন মারা গেছে, তো চলো তোমার মায়ের আমরা যদি নাও দেখতে পারি, যে এত এলাকাটার মধ্যে কইতেও পারবো যে তোমার আমি নিয়ে গেছি। যাওয়ার পরে দেখি ওর মায়ের দাফন কাফন সবকিছু করে লাইছে, কিন্তু কই ছেলেটার আমার সাথে কাজ হয় না। এইটা কি আমি 2 বছরের জন্য কাজে নিচ্ছি, 6-7 মাস হয়েছে মাত্র, কাজটা ওরা শিখায় সারলাম, ওখানে তো কাজে হয় না, অলরেডি একদম খুব একটা বেইমানি না পড়া মানে। তখন ওই ছেলেরা বীর চাই পাই না, পাহাড় সিফা চাপা কই না কই জায়গা, ওর আম্মা এই বাপে বীর চাই চাষাই বুঝাই কেউ পায় না, মা তো মারা গেছে। তো না পেয়ে ওইখানে আমি 3 দিন ওর আশায় থাইকা তখন আবার বাড়িতে আসছি। আসার পরে আমি ওই লোকটা বলতেছি যে আপনি তো ছেলেরা দিলেন না, ছেলে মারা গেল, আমি মায়া করে নিয়ে গেলাম, কিন্তু হয়তো আমার মায়া করলো না, সে তো ওইখানে রয়ে গেল। তখন আমি বললে কি যে ভাই এক ছেলে গেছে, নাই আমি তোমার আরো অনেক পোলাপাই দিব, তুমি টেনশন করো না, আমাদের সিলেটের মানুষ লোক ভালো আছে, কারণ উলিদের দেশের মানুষ তো আমরা এত বেমানি করি না, আমার এইভাবে সান্ত্বনা দিল উনি। তখন আমি ঠিক আছে। তখন ওইখান থেকে লোকাই না এই আমার এখানে কারখানা বড় করে আস্তে আস্তে কাজ করাইতেছি। তো করতে 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 তালা দিলে বাপ মা এখন আমি লায়ক হয়ে গেছি, বয়স বাড়ছে, বাপ মা আমার জন্য অনেক খানো মেয়ে দেয়, কিন্তু মেয়ে আমার চয়েস হয় না। তো ততদিনে তাঁতের সংখ্যা কয়টা? হ্যাঁ, এখন তাঁতের সংখ্যা তখন আমার 5টা তাঁত ছিল, আস্তে আস্তে। তখন একদিন 5টা তাঁতে 5টা শাড়ি নামছে, রাইতের 2টা বাজে হাড়ি মিলতো, মানে 8 মিলতো, ডেমরা বাউনি স্কুলের এখানে 8টা মিলে, এখন পর্যন্ত মিলে। হ্যাঁ, 8 মিলে, জামদানির হাট। হ্যাঁ, জামদানির। তো এখানে ইন্ডিয়ান পার্টি আইতো, চিটাগাং তাইতো, চট্টগ্রাম তো যেত, ঢাকাতে যাইতো, বিভিন্ন জায়গাতে পার্টি আইতো, ওদের কাছে মাল বেচতাম। তো রাত্রে 2টা বাজে সিএনজি তুলছি আসার জন্য। তখন আমার কাছে হচ্ছে 5টা শাড়ি, আরো অনেক তাঁতিকের কাছে শাড়ি আছে, আমাদের ডাহাইতে দৌড়া সবার মানে টুকটাক গুছি মুছি দিয়ে আমাকে চাকমাকে তো পোজ দেন, হয়তো এলাকার ছেলে ফেলে আছে কেউ চিনতে পারি নাই, আমাদের তো শাড়িগুলো ওরা নিয়ে গেল না। নিয়ে গেছে, তো বাড়িতে কিস্তি মিস্তি আছে, অভাব হয়ে গেলাম, চলমুখী ভাবে, কারণ 5টা শাড়ির দাম 25,000 টাকা ছিল। তো ওইটা মতো টাকার অনেক দাম, 25,000 বর্তমানে 25 লাখ 30 লাখ টাকার মতো লাগে। আচ্ছা। খুব বাবা, তখন আব্বা আম্মায় খুব কান্নাকাটি। তো মা একটা কথা কইছে যে শাড়ি গেছে গেছে, তত মায়ের দূর করে নাই, যদি আজকে একটা কূপ দিত, একটা চাকুটা ফার দিত, কিন্তু তারপরে শাড়িগুলো এত কষ্ট করে যে বানাইছি, আর কষ্টটা সইতারি না। তো খুব কান্নাকাটি করছি, নিজেও কাঁদছি, পুরুষও কাঁদছি, একদম মেয়েগো মতো চিৎকার ফাঁকড়া করছি আমরা সবাই। আপনি জানি না যে কেন আমরা এই কথাটা বলি যে পুরুষরা কাঁদতে পারবে না? আমার তো মনে হয় কান্না কারোরই আটকানো উচিত না।
কান্নার কোনো ছেলে নাই মেয়ে নাই, যখন কান্না আসবে, যদি কান্নার সুযোগ থাকে তো অবশ্যই কাঁদবেন, কারণ কাঁদলে হার্টটা ভালো থাকে। সবাই কাঁদে ইনফ্যাক্ট। তখন কান্নাকাটি করার পরে এলাকাবাসী সবাই বুঝাইলো, বোঝানোর পরে যাক মনটা রাস্তায় শক্ত করে যা, আবার নতুন করে কাজ কর, সমস্যা কি, 1 সপ্তাহ সারি না নিচে সারা জীবন করেছে হায়াতে বাচ্চা কাজ করতে হবে বোঝানোর পরে তখন আবার শনিবার তো কাজ হবো। আর আমার সার্কিট গুলি এত ভালো ছিল, ওরা বলতেছে যে আমরা সারি যে নিচে আমাকে কেউ বেতন লাগবে না, আমরা কেউ বেতন 1 সপ্তাহের কাজ আপনার ফ্রি করে দিলাম, যে তো ডাকাতের সারি নিচে এখন তো আর কিছু করেন নাই, আপনি টাকা দিবেন করতে না। তখন আমি কই না, তোমাদের টাকা আমি প্রয়োজনে সপ্তাহ 250-200 করে দিয়ে দিব, আস্তে আস্তে দিয়ে দিব, তোমরা কেন শুধু শুধু টাকা নিতা না, হয়তো একবার না পারি আস্তে আস্তে তুমি, কিন্তু ওদের টাকা আমি সম্পূর্ণই দিছি, আস্তে আস্তে দিছি। তখন আব্বা আম্মা আমার মেয়ে দেখার জন্য ফাঁকুল হয়েছে, ছেলে কাজ করে যদি ছেলে নষ্ট হয়ে যায়, কিন্তু চতুর্দিকে মেয়ে দেখে আমি আর মেয়ে পছন্দ করি। আমার ইচ্ছা কি বিয়া করবো না, আমি অনেক বয়স হলে বিয়া করবো, আসলে আমি অনেক বয়স হিসাবে বিয়া করছি। তো এইভাবে মেয়ে দেখতে দেখতে প্রায় ওরা 4-5 বছর গেল, অনেক ভালো ভালো জায়গায় মেয়ে দেখে। তো এর মধ্যে একটা ঘটনা কি, আমার এক কারিগর, মানে যারা ওস্তাদ ওদেরকে কারিগর বলি কাজ করে, নাম হচ্ছে শহীদুল্লাহ, তারাবো বাড়ি। জি। তখন এই ছেলের জন্য মেয়ে দেখতে যাইব আমুল্লাহ মেন্দিপুর, এদের ড্যামরার এখানে। তো আইব না, আমার বলতেছে যে আমাকে হাউদ বলতো, মাহাজন গো সবাই হাউদ বলে, আচ্ছা, যে হাউদে আমনো তো বিয়া শাদী করেন না, তাই বলে কি আমাকে বিয়া করাইতেন না? তো আমার জন্য তো আব্বা আমার মেয়ে দেখতে যাইবো, আপনারা সাথে নিম। আমি ঠিক আছে যাবো। তো শুক্রবার দিন মেয়ে দেখতে যাই, মানে 20 সে শাড়ি সার রাত লাগাই লাইছে, মানে যে শাড়িটা দিনে হওয়ার কথা ওই দিনের বেলা একটু কাজ অবহেলা করছে, ঘুমাইছে টুমাইছে, শাড়ি তো সার রাত লাগিয়েছে গা। আর এই শাড়িটা এমন একটা কাজ, মানে পিস ফলে এটা সহজে তোলা যায় না, যত এটার ভিতরে সুতো একটা একটা করে ঢুকায় ডিজাইন তুলতি, এটা তো মিস নাই। যে শাড়িতে যেই ডিজাইন এটা করতেই লেখাপড়ার মতন, 1 2 না পুরো তো কই 3 তো পুরো তো না, এইভাবে 1 সুতা 2 সুতা করে দিয়া দিয়া ডিজাইন তুলতেই হইব, অনেক কষ্টের কাছে এটা। তো শাড়ি সার রাত লাগাইছে, ফজর নামাজ করে শাড়ি কাটছে, যে জায়গায় 2টা বাজে হাটে শাড়ি বিক্রি করে, ওই জায়গায় 2-3 ঘন্টা পর আইসি, আইসে দেখে হাটও শেষ পর্যায়ে। তো যাক আইসা মাহাজন পাইছি, শাড়ি বিক্রি করতেছি, এক পর্যায়ে তো সারাই তোর মর তো দেখতে হতে অন্যরকম দেখা যায়, চোখ মুখ লাল। তো ওই করছে কি শার্ট প্যান্ট পিন্ধা লইছে, আর আমি পাঞ্জাবি আর প্যান্ট পিন্ধা নিছি। এখন মেয়ে দেখতে আসার পরে খুবই এটা হাসির ঘটনা আমার জীবনে হই। তোর আসার পরে এখন মেয়ে পক্ষের হারা সবাই ভাবছে কি আমি বর, ওই মেয়ের স্বাস্থ্য বোন যারা আছে সবাই খালি আমার দুলাভাই দুলাভাইকে ডাক পারে, আর খালি এটা না সবাই আমার দেখে চয়েস করে লাইছে, আর এই আপার জামাইটা খুবই ভালো হইব, এমন ওরা যে বলতেছে আমি আবার শুনি। তা আমি কই মেয়ে দেখতে লয় সকল তো যে আমার দুলাভাই কয় জামাই কয়, আমি একটু লজ্জা ফিরে গেলাম। তো অনেক পরে যাই করা গেছি, পরে অনেক খাওয়াতেই আগে করাইলো, খাওয়া দাওয়া করানোর পরে মেয়ে নিয়ে আনছে। আনার পরে মেয়েটা মানে সামনাসামনি বসাইছে, কইছে কেউ কোনো লাশ সম্রাই কেন না, ছেলেও মেয়েরা দেখেন, মেয়েও ছেলের দেখেন, যদি কেউ পছন্দ না হয় সেটাও বললেন। এইটা আবার আরেকজনে বইলা দিছে। তখন বলার পরে তো ওর তো চোখ মুখ লাল, সারাই তর্কমা করছে, দেখতো একটু দুম দেখা যায়। আমি তো অর্গমা করি নাই, আমি তো তখন বয়সে তরুণ, একদম হ্যান্ডসাম দেখা যায়। অনেক মেয়ে কইতাছে যে ওখানে এনো তো শুধু 2 জন, কিন্তু আমার বর যে কেটা তো আমি জানি না, কিন্তু আমার কিন্তু আপনারা পছন্দ হয়েছে, একদম ডাইরেক্টলি মেয়ে বলতেছে। তখন আমি মানে একদম হতাশ হয়ে গেলাম, বা মানে এই কথা মেয়ে বলছে। তখন খুব তাড়াতাড়ি ওই ছেলে পকেটে 500 টাকা বার করে মেয়ের হাতে দিয়ে দিছে, যে তুমি যাও, কোনো কথা আর জিজ্ঞাসা করো না, মানে ওর তো আঘাত লাগিয়ে গেছে, তোমার সামনাসামনি বলছে। তখন মেরে নেওয়ার পরে আমার বলতেছে হাউ দে আপনার আনার আমার বোকা মিছে। তো ওরা তো আমি তুই করে কই, আমার বয়সে ছোটই, যে আমি কই আমি তো আইতেছি নাই, মানে তুমি তো আমার আনছো, আমি তো আপনার মাহাজন হিসাবে হাউদ হিসাবে আনছি দাম দিয়া, যে আপনার আনলো হয়তো আমার উপকার হইব দিচ্ছে, এটা কথা বলতে পারবে, কিন্তু এখন তো আপনারা চয়েস করে আমি বিয়েটা তো আপনার লাগে ভাঙ্গা গেল গা। পরে আমি কারে আমি তো এখন বিয়ে শাদী করবো না, আর এই মেয়ে আমি পছন্দ, মেয়ে হিসাবে মানুষ হিসেবে সবই পছন্দ, আল্লাহর সৃষ্টি মানুষ। আমি যে সময় মাদ্রাসায় পড়ালেখা করছি, তখন আমাকে ওস্তাদ যে একটা পড়ালেখা করাইছিল যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর হচ্ছে নারীর মুখ। এই নারীর জন্য একটা ছেলে বাদশাহীগিরি ছেড়ে দেয়, জমিদারগিরি ছেড়ে দেয়, চন্দ্র সূর্যের জন্য সুন্দর সবচেয়ে বেশি এই নারীর মুখ। হ্যাঁ, এমন একটা পড়া আমাদেরকে পড়াইছে। তো আমি ওরা বললাম যে আমার সব নারীর চয়েস, কিন্তু আমি বেশি সুন্দর নারী বিয়েও করবো না, আমি কালো মেয়ে বিয়ে করবো। ওরা ওইটা আমি বললাম যে এই মেয়ে যদি পছন্দ না করে আমি তোমাকে বিয়ে করাই দেবো, ডক সুন্দর দেখতে। ওরা সান্ত্বনা হতে দিতে হয়, তোমার বুঝা একটু জানার পর সবারই মন খারাপ, যে মেয়ে অলরেডি কেমনে বললো, এমন নিলজ্জাহীন মেয়ে, মানে আমরা এলাকাবাসী গ্রামবাসী কইতাছে, অনেক মেয়ে কইতাছে তুই কি করবো, ওখানে যদি মেয়ে কথা না কই তুই আবুলের লগে বিয়ে ঠিক করে লিবা আমার, এমন মেয়ে কইতাছে। পাশের রুমে আমরা আবার শুনতাছি, হ্যাঁ একটা ঝগড়ার মতো নিয়ে যেতেছে মেয়ে গো বাড়িতে।
তখন এক পর্যায়ে আমরা দেখে টেকে যার যার মান সম্মান আছে না, আত্মসম্মান বুক সবারই আছে, তখন আমরা আইসা পড়লাম। আসার পরে ওইখানে আর যাওয়া হইল না, বিয়া শেষ হয়ে গেল। পরিবর্তিত এই ছেলেরে আমার বাবা মায় দেখা বরিশালে এক মেয়ে খুব ডক সুন্দরী দেখার মতো বিয়া করাইছে। তোর করে পরে হলো তো আমি আর ঘরে সুখ পাই না। তোর লাগা এক ওস্তাদের বিয়া ভেঙ্গা যায়, নিজে বিয়া করস না, মেয়েরা তোর পিছে ঘুরে, তোর পিছে পাগল, কত মেয়ে আমার প্রেমের অফার দিছে, কিন্তু আমি কারো প্রেমে করি না। আমি ছোট তো মেয়েগো নিশিয়ে ছিল না, আমার মেয়েগো প্রতি কোনো নিশা ছিল না। কেন ছিল না? মানে আমি সবসময় কাজের পক্ষ ছিলাম, মা ভক্ত লোক ছিলাম। আচ্ছা, আমার আব্বা আমার মায়ের মাঝে মধ্যে মায়ের দূর করতো। আমার আব্বা মারা গেছে, আল্লাহ ব্যস্তবাসী করুক, কিন্তু লোক ছিল খুব সৎ, খুব সৎ লোক ছিল, কারো কাছ থেকে 10 টাকা ঋণ করে নাই। তো এরকম মায়ের দূর দেখে একদিন আমি আব্বার সাথে রাগ করে এক পর্যায়ে আমি বাড়ি আয়া পড়ছি। আমি যা কারখানা মারখানা পড়ে থাক, আমি বাড়ি থাকতাম না। তখন আমি রাগ করে আইসা পড়ছি। আসার পরে অন্য এক জায়গায় আমি কাজও বসেছি। তো আমি কাজ, এই কাজ যে জায়গায় আছে ওই জায়গায় আমার চাকরি রেডি। মানে আমার মতন একটা শিক্ষক, মানে কাজের লোক সবাই সব সংখ্যা খোঁজে। তখন কাজে বসার পরে তখন আমি মানে একটা মেয়ে দিই হাফ প্যান্ট কিন্তু একটা মেয়েরা আমার সামনে যায়, এমন মেয়েরা আমার খুব ভালো লাগে। ওর হাসি বা ওর কাম কাজ খুব ভালো লাগে, খুবই মানে কাজের জন্য খুব চালাক, লেখাপড়া করাইতে পারে, ওরা গরিব ছিল। তো আইসা আমার এখানে কাজ দেখে যে আপনি এমন কাজ করেন, আমি সপ্তাহে 2টা শাড়ি নামাই লাই, আমার 2টা শাড়ি 10,000 টাকা বিক্রি করে। মালিকে কয় এক শাড়ি 5,000 টাকা বিক্রি করতেই না, আর মিলনের 2টা শাড়ি 10,000 টাকা বিক্রি করে ফেলাই। ওরা সবাই খুব হ্যাপি, মানে ওদের মেয়ে আমার তো বিয়ে দিতে চায়, এরকম পর্যায়ে গেছে কা। তাছাড়া ওই বয়সে সুন্দর ছিলাম, লাইক হয়ে গেছি, আমার 28 বছর বয়সে ওইটা। আচ্ছা, তো অনেক পর্যায়ে আমরা বাবা মা খুব চিন্তা, এমন একটা কাজের ছেলে যদি বাইতে রাগ করে জায়গা, তো সংসারটা কি করে চলায়। তখন এই জায়গায় কাজে বসে করছি, মালিকে হারকিত রাখছে 1 বছরের জন্য, কন্ট্রাক্টে আমার দিচ্ছে। আমি যদি এই সার্কিট না কাজ না করি, এই সার্কিট আরেক কোম্পানির যাইব গা, মালিকের যাইব গা। তখন আমি 15 দিনে কাজ করার পরে 7,500 টাকা জমাইছি, খাওন খাদ্য খাইয়া টাইয়া পট করছে বাদে জমাই আমি বাড়িতে আইছি। আসার পর আমি সবার কই যে সবার এই বিয়ার বেড়াম কি সারছে, এইভাবে ঝগড়া টগড়া করবেন আমার সাথে, করে না। আমার একটা পিচ্ছি মেয়ে পছন্দ হয়েছে, মেয়ের বয়স মনে হয় 12 হইতো না। যদি এই মেয়ে বিয়া করাইতে পারেন তাই আমি বিয়া করবো। বাপ মার কাছে আমি আমরা বললাম, বলার পরে বাপ মা এইটা কি ছেলে, এইটা আবার কি করলো। আমার বলার বয়স যদি 28 হয় বা 27 হয়, তাহলে কি 12-13 বছরের মেয়ে আমার ছেলেতে বিয়া দিব? এটা কোনোদিন হয়? তখন আমার তারপর মা তো মার মন মায় করলো কি, মেয়ে দেখতে গেল, দেখতে যাওয়ার পরে মার তো পছন্দ হয় না। মাকে এতটুক বাচ্চা মেয়ে হাফ প্যান্ট পিন্দা চলে, এই মেয়ে তো পছন্দ হয় না। আর যে মেয়ের বাপ মা যাগুলোর বিয়ার কথা কইব, মায়ও সাহস পায় না, কারণ মেয়ে তো ছোট লায়ক হয় নাই। তখন আমার মা কলে কি ঘুরা ঘেরা দেখে আইসা পড়লো। আসার পর আমার খবরদার নিচ্ছে, নিয়ে বুঝাইতেছে, বাবা তুমি তো অনেক ভালো ছেলে, আমার তোমার খুব মায়া করে আদর করি, তোমার জন্য আমার অনেক দোয়া সবসঙ্গে আছে থাকবো, তুমি বাড়িতে ঠিক মতো কাজ করো, তুমি না থাকলে কারখানা চলে না। আমার ছোট ভাই একটু ডেকশন করতো, কিন্তু ওর কথা কেউ মানে না, কাজ করা ঠিক মতো এলিমুলি হয়ে যেতেছে, তো সংসারটা বিচ্ছিন্ন করে না বাবা, তুমি কাজ করো। আমি কইতেছি আমি এই মেয়ে বিয়ে না করার পর্যন্ত তোমার শান্তি নাই। আমি যদি বাড়িতে বলি তো মেয়ের দয়া পাইতাম না। আচ্ছা, মেয়ে কালো, কিন্তু এই মেয়ের মধ্যে আমি আলু খুঁজা পাই না। আমার চোখটা তোমার চোখে লাগাই তো এই মেয়ে অনেক সুন্দর লাগবো, এমনি কইতাছি। মা কই তোর এই মেয়ে কি জাদু করলো, তুই এই মেয়ের জন্য পাগল? কিন্তু এই মেয়ে তো জাদু করার মানুষ, মেয়ে তো কিছুই বুঝো না, বিয়া এই মেয়ের সাথে তুই প্রেম করতে আমার বুঝাইতেছে। আমি কি না মা, আমি এই মেয়ের মন জয় করিয়া যে কোনো বিনিময় এই মেয়ের আমি আনবো অলরেডি, আপনি দেখবেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমি এই মেয়ে না আনা পর্যন্ত পাইতাম না, এমন একটা জিদ নিছি। এলাকাবাসী সকলতে কয়, যেই ছেলে দেখলাম মেয়ে গদিক চায় না, এত ডোক সুন্দর মেয়েরা হেরা ফেমার ওভার দেয়, কত মেয়েরা ডিস্টার্ব করতো, মেয়ে যেতে এখানে একটা ছোট মেয়ে, যে মেয়ে লায়ক হয় না, এই মেয়ের জন্য ফাঁকলে এই মেয়ের মধ্যে কি পাইলো? একটা হাস্যকর না, পুরো এলাকার মধ্যে একটা এর রবুটটা গেল গা। মেয়ের কাজের গুণে, আসলে অন্য কোনো গুণে না, মেয়ের চেহারা টেহারা তেমন একটা ভালো না বা কালো, কিন্তু মেয়ের কাজের গুণে আমি মেয়ের প্রতি দুর্বল হয়ে গেছি গা, যে আমি এরকম একটা কাজের মেয়ে চাই। তখন এক পর্যায়ে করলাম কি, এই মেয়েরা সরাসরি আমি একদিন কয়ে এলাম যে আমি তো তোর বিয়া করে এলাম, একদম ডাইরেক্টলি। এই যে আপনার পাশে যে বসে আছে সেই হচ্ছে সেই, জেনে এই কথা বললাম, ওই করলো কি মানে একটা হাসি দিয়ে, মানে দৌড়, ছোট তো 12-13 বছরের মেয়ে, আর কটু কইব, হ্যাঁ এমন খাটো ছিল, হ্যাঁ করলো কি দৌড় ফিরে গিয়া করলে করে মারতে দিল বইলা। ওর মায় করছে কি, আমার খবর ধরে নিয়ে কানো ধরে আঁকাই, দামরা তুই এত বড় একটা ছেলে, আমার এই মেয়েটা তুই বিয়া করতে পারবি? হ্যাঁ, এই মেয়ের নিয়ে তুই কি করবি? এমন বুঝাইতেছে। এইগুলি কইস না, তুই যদি বিয়া করস ক, আমার তোর লাগে ভালো মেয়ে দেখবো, এইটা বলতেছে। মেয়ের মা বাপেরা সবাই বলতেছে তোর ভালো মেয়ে দেখবো, তুই আমার মেয়ে কইস না। আমি কেন আমি শয়তানি আশা করছি, আপনার মেয়ে কি আমার তো বিয়া দিবেন, আর আপনার মেয়ে আমি বিয়া করে শয়তানি করছি, আমরা কইতাছি। তো এক পর্যায়ে মেয়ের লোক প্রতিদিনই খালি আমি কই আমি তোমার বিয়া করুন। পরে একদিন মেয়ে আমার কইতাছে, ওর ভিতরে কি ধরনের জ্ঞান গেছে আমি সঠিক জানি না,
আমার আপনি কি সত্যি আমার বিয়া করেন? হ্যাঁ করবো। আপনি যদি সত্যি বিয়া করতো ওখানে আমি আপনার লোক জামকা। আমি আর কি আমি তো অনেক নিতারাজি একদম নগতে মেরে নিয়া গেছি গা। অনেক মেয়েরা যে সঙ্গে নিছি তখন আমার বড় বোনের বাসায় আমি গেছি। আমার বড় বোন সাপিয়া করে নাম, ওর বাসায় গেছি বলতে আমার বোনে রান্দার লার কিনে আমার ইচ্ছা মতো মারলো। এতটুক মেয়ে নিয়ালি, আরে তুই যদি 20 বছর বয়সে বিয়া করতে মরম তো মেয়ে তোরই তো এমন আমার বোকা টোকা করে আমার মায়ের দূর করা করলে কি বাইতে বার করে দিবি। দেওয়ার পরে সরাসরি বাড়িতে গেলাম, বোনের বাড়িতে সরাসরি। আমি সাহস আছে ছোটতে বাপ মারা টাকা পয়সা দিতেছি, এখনো দিতেছি, আমার একটা ভুল কি বাবা মায় ক্ষমা করবো না? তখন বাড়িতে গেলাম, বাইর যাওয়ার পরে আব্বাই আমার অনেক মায়ের তৈরি করলো। তখন আব্বারা তো মায়ের খেয়ে আমি আব্বারে কই, আব্বা আজকে আমি মায়ের খেয়ে বাইতে বাড়িতে আমি সহজে বাইতে নিজে বাড়ি করে আপনাকে দেখাই দিন, ইনশাল্লাহ আমি আসবো না বাড়িতে কোনোদিন। তখন মায় কান্নাকাটি করে বাবুরে বুঝায় থাকতো না, কি করবা আমরা কদিন বুঝাই টুজা মেয়েরও কদিন কেটে বুঝাই টুজা ই করে দিই, মানে মেয়ে আমার সাথে রাখবো না। আমার মায় বুঝ দিতেছে মহিলা মানুষ যে বুঝা যায়, কিন্তু আব্বা বুঝ মারা না। বুঝ না পরে এক পর্যায়ে করলো কি আমাকে খেতাই দিল যে এই মেয়ের জানতাম চোথানো নিয়ে দিয়া। তখন অলরেডি করলাম কি এই মেয়েরে নিয়ে আমি তালতলা কাটাবো একটা জায়গার নাম স্থান, ওইখানে গিয়া কাজও বইছি। বোয়ার পরে এখন আমরা তো আর বিয়া পড়াই নাই, তো বইছি পর্দা ওইখানে ওদের কাছে বলতেছি কি আমরা বিয়া করছি। তো যেই মালিক, ওই মালিকে আবার আগের তাহলে কিছুটা আমার চিন্তা আমার কাজের ব্যাপারে উনি জানতো, উনি আমাদের শাড়ি কিনে নিছে কয়েকদিন। তখন বল কইতাছে যে আপনার না শাড়ির তাঁত আছে, আপনি নিজেই না একটা মালিক, তো এমন কাজে আমি মানে পুরা ঘটনা ভাঙ্গি ওদের কাছে বললাম, মিথ্যার কোনো কোনা বলি নাই যে এইভাবে আছে আমরা এখনো বিয়া করি নাই। তখন উনি করলো কি আমার মজুমপুর কাজের বসে নিয়া ওরা গার্জেন হইয়া বিয়াটা পড়াইল, বিয়া পড়াই দিছে। বিয়া পড়াই দেওয়ার পরে মানে ওই বলতাছে আমি বিয়া বমু রাজি। আপনার ভয় করে নেই যে এত ছোট একটা মেয়ে পরবর্তীতে যদি পাল্টি নেয় বা যেটা হয় আর কি? না তখন ভয় ছিল না, আমি ওর মানে অন্ধ পাগল ছিলাম একেবারে। ওর কাজ দেখে আপনি প্রেমে পড়েছেন? কাজের শুনে শুধু সত্য কথা, ওর শুধু কাজের কাজ বলতে মানে কি জামদানির কাজ করতে? হ্যাঁ জামদানি কাজ করতো অলরেডি। ওর বাবা বা কয় সে বড় লোক বানাই দিচ্ছে এই কাজ করে। ওরে বাবা, এত ভালো কাজ করে? হ্যাঁ এত ভালো কাজ, এখনো কাজ করে? এখনো করে, এখনো মাঝে মধ্যে যদি মানে লোক ছড় থাকে, ওস্তাদ ছড় থাকে, তাহলে অলরেডি ওই বই আবার। তো আমি বকাবকি করি যে তোমার রান্না বাড়া আছে, বাচ্চাকে খেজমত আছে, তো তুমি কেন কাজ হবো? শেষ আমি যতদিন বাচ্চা থেকে ততদিন কাজ করে যাবো, তুমি তো আমার কাজের লোভই আনছো, এই কথা বলে আর কি। কিন্তু এইটা তো ওই সংখ্যার সময় তার এখন নাই। তখন এক পর্যায়ে করলো কি বিয়াটা পড়াইলাম। বিয়া পড়ানো ওই মালিকে মানে আমাদেরকে গড় জায়গা দেয় না, গড় জায়গা দেন। হ্যাঁ তো যাকে এটা খুবই একটা কষ্টের কাহিনী। এই ঘটনাটা আমার ওয়াইফের কাছ থেকে শুনলোই আমি খুশি। আচ্ছা কি হয়েছিল সনি, আপনি একটু বলেন শুনি কি হয়েছিল এরপরে? ওই জায়গার মধ্যে আমার যে টাইমে নিছিল ওই টাইমে ওরা একটা পাকের ঘর দিছিল আমাদের। তারপরে আমি ভাবছি যে আমি এরকম একটা বিয়ে বইয়া তারপরে স্বামী লইয়া আসলাম। আয়সা আমার তো থাকারও জায়গার অভাব ছিল না, খাবারও অভাব ছিল না, তার কারণ মানুষের বাড়িতে আসলাম। আয়সা এখন পাকের ঘর দিল। রাত্রেবেলা ওই শীতের মধ্যে ঘুমাইতে পারি না, শীতে অনেক কাঁপতাছি। পরে অন্য গর্ত দিয়া শুয়ে রয়েছি, একটা বালিশের মধ্যে দুইজনে মাথা দিয়া। তারপরে দেখি পাশে অনেক কুত্তা শুয়ে রয়েছে। আচ্ছা শুয়ে থেকে পরে কুত্তায় ডাক পারতেছে। আমি ভয় ভাইয়া কইতাছি যে কি হয়েছে। পরে দেখি কুত্তা। পরে আর একটা মাইয়া কইতাছে কই জায়গার মধ্যে তোমরা শুয়ে থাকো। আমি পরে কান্তাছি, আমি কই যে আজকে তো আমার বাপ মার বাড়ি তো বাবা ছিল না, আর আমাদের বাড়ি সবই আমি কাজও সব কিছুই করতে পারছি, তাহলে আমি মানুষের বাড়িতে কত অনেক কষ্ট করতেছি। তার কারণ আমি যদি এরকম একটা সফল হইতে পারি তাহলে আমি মানুষকে এরকম সেবা আমি এরকম কষ্ট দিতাম না। আচ্ছা আমি মানুষের সেবা করে দাম, তার কারণ মানুষের আমি অনেক করবো যে আমি নিজে না খাই হইলেও আমি মানুষের খাওয়ামো, আর আমি এতটুকু করবো। আমি কষ্টের অনেক বুঝছি। এটা ঠিক, মানে আপনি যদি কষ্ট পান জীবনে একবার তাহলে বুঝবেন যে আরেকটা মানুষ যখন কষ্ট পাইতে, আপনার মধ্যে যদি একটা বিন্দুমাত্র হিউম্যানিটি থাকে তাহলে আপনি মানুষটাকে সেই কষ্টটা পেতে দেবেন না। এটা আমার নিজেরও মনে হয়। আমি যখন ইউনিভার্সিটিতে হলে প্রথমে উঠলাম সেই সময় আমি দেখেছি যে মানে ওই যে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট হয়তো বা শুনছো আজকের এই জীবন গল্পটা, সেটা হচ্ছে যে ওই সময়টাতে আমি দেখেছিলাম যে এখনো আছে ইনফ্যাক্ট প্রচুর গাদাগাদি করে থাকতে হতো একজনের, মানে যেটাকে বলে গণরুম। তো ওই সময়টায় মাথায় আসলো অনেকে দেখতাম যে খুব আরাম করে ঘুমাতো ওই গণরুমের মধ্যে বিশেষ সুবিধার কারণে। তো আমি চিন্তা করেছিলাম যে মানে আর যাই হোক জীবনে ঢাকা শহরে যদি এরকম আমার মতো অ্যামেচার মানে একদম নতুন নিউ কামার কেউ আসে তার যাতে এই কষ্টটা না পেতে হয়, আমার জায়গা থেকে আমি যতটুকু করার করবো। তো ওইটাই মানে মানুষ কষ্ট পেলে আসলে যদি তার ওইটা মনে থাকে তাহলে সে ওই রকম কষ্ট যে পায় তার পাশে তার দাঁড়ায়, তার যদি মানবিক বোধটা থাকে।
হ্যাঁ, যেটা বলছিলাম, পরে আমি ছোটবেলা তো কাজকর্ম বাপ মা তো পড়ালেখা শিখাইতে পারেনি। তো বিয়ে হলে কি হলো, মানে বিয়ে হওয়ার পরে কি বাবা মা জানলো না যে আপনি বিয়ে করছেন? বাপ মা ওই যে চাকরি, আমি যে সময় জামদানি কাপড় বানাইছিলাম, কাপড় বানাইছি সময় আমার কাকাগো বাসা অনেক কাজ করছে, তারপরে আমাদের বাসায় আমি নিজে কাজ করছি। আমার কাকা একটা বকা দিছে আমার আম্মুরে, মানে কথাটা সে ঠিক মতো বলতে পারতেছে না আর কি। মানে আমি বলি জি, যেটা আমি ওই মালিকের বাসায় কাজও বইলাম, তো মালিকে করলো কি পাক করে আমাদেরকে থাকতে দিল কেন, মানে সে আমাদেরকে অবিশ্বাস করলো যদি আমরা টাকা পয়সা নিয়ে পালাই যাই। আচ্ছা আচ্ছা, আমি মেয়ে নিয়ে পালাই আইছি, তখন পাক করে থাকতে দেওয়ার পরে ঘুমে তো নোড়ার পরে যাই দেখি দুজনের দুই সাইডে 2 কুত্তা শুয়ে রয়েছে, 2 কুত্তা। তখন এক পর্যায়ে সে বলতেছে যে আমার বাপ মার বাড়িতে তো অর্থ সম্পদ কম নয়, ঘর দোর সব আছে, তোমার বাপ মার বাড়িতে আছে, কিন্তু আজকে কুত্তার লোকে ঘুমাই। তখন আমি আমার ওয়াইফের সান্ত্বনা দিলাম যে দেখো তুমি তো ছোট মানুষ, বুঝো না, ভয় পাইও না, আলাদা এটি কোনো বিষয় না, কোনো সমস্যা নয়। আমরা সাহস দিতেছি যে এরকম একসময় কাইব, তুমি দেখবা আমার বাড়িতে মানুষ থাকবো, কিন্তু ওদেরকে আমরা কষ্ট দিতাম না। তখন আমার ওয়াইফ বলতেছে হয় এটা ঠিক, যে সময় আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করবো, এমন তৌফিক দিব, তখন আমাকে বাড়িতে মানুষ থাকলে আমরা কেউ কষ্ট দিতাম না। তখন আমার ওয়াইফ আমার সাথে একটা প্রতিজ্ঞা করলো। তখন ওইভাবে প্রতিদিন পয়েন্টটা মনে রাখবেন প্রিয় শ্রোতা, কারণ গল্পটা আসলে শুরু হবে এতক্ষণ পর্যন্ত যে বৈচিত্র্যময় জীবন গল্প আপনারা আছেন সেখানকার টার্নিং পয়েন্টটা হচ্ছে একটু পরে, এবং এই জন্যই আপনাদের এই যে ওদের যে লাইফের যে ঘাত প্রতিঘাতগুলো কোনো বিদ্যা প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু ওনারা শেখেননি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওনারা নিজের বিভিন্ন জায়গায় ঠেকেছেন। যেখানে একটা কথা আছে গ্রামাঞ্চলে, যেখানে ঠেকেছি সেখানে শিখেছি। তো ওই যে ঠেকার শেখাটা, এটাকে ওনারা ব্যক্তি জীবনে কিভাবে ব্যবহার করেছেন সেই জায়গাটায় আমরা আসবো। হ্যাঁ, বলছিলেন। তারপরে এই ওইখানে 1 মাসে পাক করেছিলাম, আর 1 মাসে এই কুকুর ছিল, 1 মাস সাথে ঘুমাতেন। হ্যাঁ, তখন 1 মাস পর দেখে মালিক আঙ্গ বিশ্বাস করতে শুরু করলো, করার পরে আমাদেরকে ছোট্ট একটা রুম দিল যে তোমরা এখানে থাকো। তো থাকতেছি, তো এই দিক দিয়ে আবার করলে কি ওর বাপ মা তো জানে না, ওকে নিয়ে আমি পলাই কই নিয়ে রাখছি, আঙ্গ বাড়িতে খুঁজতো, সবখানে খুঁজতো, পাইতো না। তখন একদিন এলাকার একজন আমাকে দেখছে, দেখার পরে বলতেছে তুই যে মেয়েটাকে নিয়ে গেছ, তুই মেয়ে নিয়ে থাকো কোন জায়গায়? তখন আমি মেয়ে তো বিয়া করে লাইছি, মেয়ে বিয়ে করলেছি, আমার এখানে রাখছি। তখন আমি অলরেডি ওকে ঠিকানা দিলাম, দেওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি আমাকে আনতে গেল। ওর মেয়ে শুদ্ধ বিয়ে যে তুমি নিয়ে গেছে 1 মাস ধরে, তো আমরা আর এটা এই বিভিন্ন গঞ্জাম করতে রাজি না, আমরা সরল মানুষ, যাক মেয়ে যদি ভাত খাতে আমাদের কোনো আপত্তি নাই, তুমি এখান থেকে বাড়িতে এসে পড়ো, আর নাই তুমি তঙ্গ বাড়িতে যাও গা। আচ্ছা। তখন আমার শ্বশুর শাশুড়ি দুজনে গিয়া এই কথা বলার পরে তখন আমি বললাম যে দেখেন আপনার মেয়ে না, তা আপনার যে ক্ষতি হয়েছে, আমি বাপের বাড়িতে যাইতাম না, আমি বাপ মার সাথে জিদ করে বাড়িছি যে আমি নিজে বাড়ি ঘর করে আমি আমার আব্বা আমাকে দেখাই দিব, যদি আপনার বাড়িতে আমাকে নেন, কিছু না বলেন, আমি যাবো, আমি আপনাকে ইনশাল্লাহ উপকার ছাড়া কোনো ক্ষতি করবো না। তখন আমার হরে কয় না, আমি তোমাকে বিশ্বাস করি, কারণ তুমি তো আমাদের এখানে কাজ করতে থাকছ, বিশ্বাস করি, কিন্তু তুমি বয়স্ক একটা লোক হয়ে আমার এই মেয়েটাকে আনাটা তোমার ঠিক হয় না, এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। উনি তো মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, জ্ঞানের কথা আমার বুঝাইছে। তারপরে আমি ওনার পায়ে ধরে বললাম যে আব্বা আপনার রাগ করেন না, এটা আমার বেয়াদবি হয়েছে, চরম ভুল হয়েছে, কিন্তু আসলে ওরা বুঝতো যে ওদের মেয়ে আমার যোগ্য না, মানে আমি আরো সুন্দর মেয়ে পাইতাম, আরো ভালো জায়গায় যাইতাম, আরো অনেক ভালো মেয়ে পাইতাম, ওরও জানতো। তখন ওরও মানে আমাকে ততটা রাগ অনুসার এত যে বয়স্ক আর অল্প বয়স এতটুকু ওদের রাগ, এছাড়া কোনো বিধাদণ্ড নাই। আচ্ছা। তখন এক পর্যন্ত ওরা মান্না অজ্ঞ বাড়িতে নিল। তখন আমি শ্বশুর বাড়িতে থাকি, তখন শ্বশুরের তখন তার ছিল মাত্র 2টা। তখন আমি যাওয়ার পরে 2-3 মাসের ভিতরে ওনার তার 10টা বানাইছে। বানায় আমি কি আব্বা আপনার লোক তৈরি করে দিবেন, আমি খালি কাজ শিখাম, আর আমি সপ্তাহে আমার আব্বা আমরা টাকা দিব, আমি যে টাকাটা কাজ করি ওই টাকাটা আমি আব্বা আমরা দিব, এটা যদি না করেন তাহলে আমি আপনার বাড়িতে থাকবো না। মানে আমি বাপ মা বক্ত ছোট ছিলাম। তখন আমার শ্বশুর বলল না, তুমি কাজ করে তোমরা আলাদা খাইবা, আমি আমার মেয়ের কাছেও রাখ, আমি আমার মেয়ের একসাথে রাখবো না, আমার মেয়ে পাক করবো তুমি খাইবা। আমার এমন আমার শ্বশুর শাশুড়ি বলতেছে আমার মেয়ে পাক করবো তুমি খাইবা, হ্যাঁ ঘর সংসার করার ইচ্ছে হয়েছে না, হ্যাঁ ঘর সংসার করবো, এমন মনের আবেগে বলতেছে। তখন বলে ঠিক আমাদেরকে আলাদা করে দিলে আমরা আলাদাই খাই, আমি সপ্তাহে যে কয় টাকা বেতন পাই হাট বাজার করে যা দরকার লাগে তা রাইখে আমি পুরাটি বাপ মারে দিয়া দিই। তা আমার মায়ে আমার আব্বার সাথে একটা জিনিস নিয়ে ঝগড়া করে যে আমার ছেলে যত বড় ভুলই করুক যাই করুক, কিন্তু তুমি দেখো তো আমার ছেলে টাকাটা ঠিক মতোই বাড়িতে এসে দেওয়া যায়, ওরে মারি কাটি যাই করে সে তো টাকা বন্ধ করে নেই। হ্যাঁ, তখন এইভাবে বুঝাইতে এক পর্যায়ে আমার বাপও মন নরম হয়ে গেল, সবার মনে নরম হয়ে গেল। আচ্ছা। হ্যাঁ, সবাই আমাদেরকে মানে এক পর্যায়ে মানিয়ে নিল। তখন আরেক লোক আমি 20,000 টাকা দাম নিছি, কইছি তোমাকে আমি শাড়ি দিব সপ্তাহে কাটটা, আমাকে 20,000 টাকা দাম আমি গড়টা তুলবো। তখন ওই লোকটা আমাকে বিশ্বাস করে টাকা দিল কেন, ওইখানে ঘর তুলবো একটা জায়গা আছে, টাকা মেরে যেতাম না, সপ্তাহে শাড়ি দিয়ে দিব কইছি। তখন ওইখানে করলাম কি
যেখানে ঘর নিছি ওইখানে একটা তাঁত বসাইছি, বসায় স্বামী স্ত্রী দুজন কাজ করতেছি। এখন ওর পেটে আমার বাচ্চা, বিয়ার 4 বছর পরে বাচ্চা রয়েছে আর কি, 3 বছর শেষে গিয়া বাচ্চা বেড়ায়। তো আমি কইতেছি যে আপাতত কদিন তুমি আমার সাথে কাজ করো, পরে তো আর কাজ করতে তা না, তো এই কদিন আমি যা করার করবো ইনশাল্লাহ দিলে। আমি কাজ জানি, আমি একও কাজ করতে পারি, দুইজনের কাছে একই পারি। তো নয় আমার অনেক খেল করে, আমার ভক্ত। বাপমার বাড়িতে আসতে বলে বাপমার আইতে দিতেছে না, বাপমার কাছে কয় না আমার স্বামী যেদিকে যাবে আমি এদিকে যাবো। সে আমার প্রতি এত ভক্ত, আমার ওয়াইফ আমি অনেক ভালোবাসি, আমি ওর প্রশংসা করি সব জায়গায় জায়গায়। এরকম মেয়ে যাতে প্রতি ঘরে ঘরে জন্ম নেয়, বাহ আল্লাহর রহমতে। দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আজকের এই জীবন গল্পে যারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছেন, যে ভদ্রলোক এবং ভদ্রমহিলা এখানে এসছেন তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করবেন এবং লাইফের ফিলসফিটা খেয়াল করবেন। আমরা বারবার এই জায়গাটায় আপনাদেরকে নক করি যে একজন মানুষ একাডেমিক্যালি হাইলি কোয়ালিফাইড এডুকেটেড হলেই যে সে একেবারেই জীবন বান্ধব একটা ফিলসফি নিয়ে সামনের দিকে এগোবে, বিষয়টা এরকম না। আবার একেবারে ওই আপনার পাশের বাড়িতে থাকা যে মানুষটাকে আপনি কোনোদিন কেয়ারই করেননি, তার জীবনের একটা ছোট্ট অংশ আপনার পুরো জীবনটাকে পাল্টে দিতে পারে। ওদের যেই টানাপোড়েন, সেই টানাপোড়েনের মধ্য দিয়ে ওদের শিক্ষা এবং একই সাথে নিজেকে জয় করার জন্যে যুদ্ধ করে এগিয়ে যাওয়া, দিস ইজ দ্য পয়েন্ট। অ্যান্ড অ্যানাদার পয়েন্ট ইজ কামিং আপ। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তারপরে ওকে নিয়ে কাজে বসার পরে আল্লাহ দিলে এই উই দে আমার বাইরে থাকতে যে সিলেটে লোকের না কাজ করতাম, জি আমি ওই লোকের কাছে গেছি, ভাই আমি তো এখন নতুন করে বাড়িঘর করছি, ওইখানে কিছু টাটবাম, আমি কিছু তুমি লোক তৈরি করে দাও। তখন বলো ভাই তো আমার সাথে সিলেট যাইতে হইব। তখন ওইখানে তো গরিব এলাকা, সিলেট হচ্ছে খুবই গরিব এলাকা, ওই জায়গা কোম্পানিগঞ্জ মানে ইন্ডিয়ার সাথে লাস্ট বর্ডার বাংলাদেশের। তখন ওইখানে যাইয়া মানে উনি আমার অনেক মূল্য দিছে যে উনি ওই দেশের একটা কোম্পানি, ঢাকার কারখানা আছে জামদানি শাড়ির। তখন মানুষের সবাই আমার মানে কোম্পানি করে ডাকায়। তখন ওইখান থেকে আমি প্রথমে 3টা ছেলে ভাই পাওয়ার পরে কাজে আনছি। তো আইনা মানে এদেরকে বয় থেকে 5 মাস রেখে তো শিখান লাগে। তো 3 ছেলে করছি কি আমি 2 বছরের জন্য মেতা আইনা, আবার 1 বছরের মেতা কই অন্য মালিকের কাছে 2জন দিছি আর 1জন আমার কাছে রাখছি। ওকে রাখছি, তাহলে 1 বছর বাহি 1 বছর আমার লাভ, মানে 2 বছরে 6,000 টাকা দিই। তো ওই 6,000 টাকাটা আমার দিতে হইব। আর 1 বছরের জন্য যাকে দিছি কন্ট্যাক্ট করে ওই আর কোনো টাকা দিত না, শুধু কাজ শিখাইব। এইভাবে দিছি। তখন একটা ছেলের আমি আবার করছি 1 মাসের ভিতরে মোটামুটি কাজ বুঝাই লাইছি। তখন আমার ওয়াইফের আমি কাজে তুলে দিছি। আচ্ছা, তো এইভাবেই আস্তে আস্তে সিলেটে আমি লোক আনি কাজ শিখাই। তখন প্রথম আমার একটা ঘর ছিল, একটা ঘরের মধ্যে 3টা তাঁত ছিল। তো আস্তে আস্তে এই ঘরটার মধ্যে আমি 5টা তাঁত বয়াইছি। আচ্ছা, বয়া খুব ভালো চলতাছি। তখন 3 বছর হওয়ার পরে আমার হাতে পরে অনেক কিছু টাকা হয়েছে, কিস্তি মিস্তি তুললা মিল্লা, যার তেনে 500 জায়গায় ওর কাছ থেকে আবার 200 আমরা জায়গা কিনছি। জায়গা বাড়ানো, লোক বাড়তাছে, আমিও জানি আমার কারখানা বড় হইব, আমি এটার কাজ জানি, আমার কারখানার মানুষ কমতো না। তো আমার বাড়িতে যারা কাজের জন্য আসে, তখন ওই যে আমরা যে কুকুরের সাথে ঘুমাইছি ওই কথাটা খালি আমার চোখে ভাসে, যার ওদেরকে তো কষ্ট দেওয়া যেত না মানুষ, আমি তো কষ্ট পাইছি। আমারও এখানে কুকুরের লোক আমি ঘুমাইছি, আজ থেকে বেশি দিন আগে না, হয়তো 5-6 বছর আগের কথা হইব, কিন্তু আমি কেন ওদেরকে কষ্ট দেবো? তখন ওদের জন্যই করছি কি আবার আমি নতুন করে এই কাজ করি বা কিস্তি তুলে ঘর তৈরি করছি। ঘর তৈরি করে আলাদা, মানে ছেলেরা ছেলে গরমও থাকবে, মেয়েরা মেয়ে গরমও থাকবে, একদম ফ্যান ট্যান দিয়ে দিছি, নতুন মশারি কিনে দিয়ে বিছনা বাড়ি সব দিই। ওদেরকে খুব যত্ন, নিজের সন্তানটার তো আমি কাজের মেয়ে বা ছেলে খুব যত্ন করি, শুধু ওই দিকে খেয়াল করিয়া যে মানুষ যাতে কোনো সময় এরকম কষ্ট না পায় আমার মতন। তখন এইভাবে করতে করতে এখন বর্তমানে আমার 15টা তাঁত। জি। তো আজ থেকে মানে 7 বছর আগের কাহিনী আপনি যাইতেছি। তো 7 বছর আগে মানে তার তো আমার অনেক আগেই ছিল, এটা তো গল্পের মাধ্যমে আসলাম। তো একটা মেয়ে আমার কাজ করে, তো এই মেয়ের বাপ মেয়ে আমার রিং দিছে যে মিলন ভাই আমার এখানে একটা কাজের মেয়ে ভাইছে, আপনি কি মেয়েটারে নিতে আসবেন, আপনার লাগবো কাজের মেয়ে? আমি হ্যাঁ আমার তো কাজের মানুষ লাগবো। কাজের মানুষ চাইলে আমি দিতে পারি না, কিন্তু পাইলে আমি আনি। এই কথা কত হইলে আপনি শুক্রবার আসেন, আসলে একটা মেয়ে পাইছি আপনার কাজে তুমি আমাকে ঠিক আছে। তখন এই করলাম কি আমি এই সিলেট মানে জামদানি শাড়ি তো বিক্রি করে আর টাকা পয়সা কারখানার কর্মচারীকে বুঝাই দিয়ে তোমার যাইতে হইব, নাই তো এটা করার মনে কেউ বাউ নাই। জি। তখন আমি ভোর রাত্রে ডেমরা এসে শাড়ি বিক্রি করে সবার টাকা টোকা দিয়া জুম্মার নামাজ পড়ে আমি সিলেট রওনা দিছি। তো রওনা দিছি বর্দা আমার কদমতলি বাস স্ট্যান্ড যাইতে বাদ যায় 10টা বাজার পরে ওইখান থেকে সিএনজি দিয়ে গেছি বোলাগঞ্জ, 250 টাকা ভাড়া দেয়া। বোলাগঞ্জ যাওয়ার পর ওইখানে গিয়ে যাইতে রাত 11:30 বাজে সময়। তো রাজ্যের সময় 11:30 বাজে আছে গা। তখন আমি কই এত রাত্রে ওইখানে বোলাগঞ্জ তো ওইখানে হুন্ডার দেওয়া যাইতে হয়, মানে হ্যাঁ গোজে স্থানীয় মায়ার বাজার, জি সর বাজার মায়ার বাজার এটি পাশাপাশি। তখন হুন্ডার দেওয়া যাইতো, তখন এত রাত্রে হুন্ডার নাই। তখন চিন্তা না করলাম ওখানে কি করি।
তো এই দুইখানি ক্ষেত সামনে হচ্ছে পাহাড়, এই আর নিচ দিয়েছে রাস্তা, মানে লাশ বটার। তো বটার এলাকা দিয়ে হাইটা যাইতো কাঁচা রাস্তা। তখন আমি করলাম কালার আসলে নামলে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে যাইতে যাইতে পরে 4 মাইল জায়গা হারছি 1 ঘন্টায়। আচ্ছা, বড় বড় কাট দিছি। হ্যাঁ, অনুমানিক 4 মাইল জায়গায় হইব। তো হাঁটার পরে একটা মেয়ের কান্না, খালি মা মা শব্দ শোনা যায়। মেয়ে মানে কি শিশু নাকি? হ্যাঁ, শিশু, 7 বছরের একটা বাচ্চা আর কি। আচ্ছা, একটা মেয়ের কান্না। তখন আমি মানে ভয় আতঙ্ক হয়ে গেলাম, আরে এত রাত, নাকি আমার পিছনে কোনো জিনভূত বেজলো, আমাকে মারার জন্য কোনো প্রস্তুতি নিতেছে, মানে আমার মনের ভিতরে ভয়। কি আমি ভয় পাই, আবার খেয়াল করি আর আমার সাথে আমার আব্বা আমার দোয়া আছে। আমি তো আমার জীবনে করে কষ্ট দিনে জানা সরতে, আমি তো যা করছি ভালো করছি, তাহলে আমার মৃত্যু তো এইভাবে হইতে পারে না। আমি আল্লাহর কাছে সবসময় কই, আল্লাহ আমার মৃত্যু পশু পাখির মতো দিও না, মানুষের মতো যাই মরতে পারি, এরকম মৃত্যু দিও তুমি আমার। এখন আমি কই আর সর্বক্ষণ আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি। ওদের মাদ্রাসায় পড়তে শুনছি যে যেই লোকে 100 বার কলমা পড়ে আল্লাহ তাআলা ওই লোকের দুজকনিতে শর্মাইব। তো এই কারণে আমি নামাজও পড়ি, 5 ওয়াক্ত পড়তে পারি না, কিন্তু পড়ি, কিন্তু ফাঁকে কলমা আমি ডেলি 100 বার 200 বার 1000 বারও পড়ে ফেলি। আমি কলমার একদিন 24 ঘন্টায় পড়ি। আচ্ছা, তখন আমার মনের ভিতরে কলমার একটা সাহস আইল, আমি কলমা পড়তে থাকলাম জোরতে জোরতে। তখন আমি কই খালি বাচ্চার কান্না শুনি, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরও কান্না শুনি, তো একটু কাছে যাই, মায়া তো লাগে। শিশু বাচ্চার কণ্ঠ শুনলে কার মায়া না লাগো, কি ভাই বলেন না? নিশ্চয়ই। তখন আমি করলাম কি, আস্তে আস্তে ওই যেই জায়গায় মেয়েরা কান্তাছে ওই জায়গায় গেলাম, যাই আমি কই যদি জিনভূত হয় তাহলে ওরা ছোঁয়া যাবে না, সে মিশা যাবে, আর যদি মানুষ হয় তাহলে তো মিশতে পারবো না। তো আমি করলাম কি, আস্তে 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 সাহস করে হাত নিয়ে মেয়েটাকে শুইলাম। শোয়ার পর দেখি না, সে তরতাজা একটা মানুষ, কান্তাছে কিন্তু মুখের ভিতর রক্ত। তখন মেয়েটা আমি কোলে নিয়ে কইতেছি, মা তুমি কান্তাছে কেন, রাত বাজে পরে 12টা 12:30, এত রাত্রে তুমি এখানে কেন? মেয়ে কোনো কথা বলে না। তখন আমি যে জায়গায় যাবো ওই জায়গায় এই মেয়েরে কোলে নিয়ে হাঁটা শুরু করলাম। আশেপাশে কেউ ছিল না? না, কোনো লোক না, আশেপাশে বাড়ি করেছে মনে হয় 2-3 খানি খেত ফারাক, গভীর রাত। আচ্ছা, রাত 12:30 মতন হইব, মনে একটু। তখন আমি হাঁটা শুরু করলাম। তখন হাঁটতে হাঁটতে ওই যেই বাড়িতে আমার যাওয়ার কথা ওই বাড়িতে যাইতে রাত 2টা বাজছে। তখন যাওয়ার পরে মেয়ে তো খালি কান্তাছে, ওরা বলতেছে কি, মিলন ভাই আপনি কি আপনার মেয়ের সাথে করে নিয়েছেন? তবে ভালো হয়েছে, মেয়ে কান্তাছে খে, আবার দিয়ে মুখে রক্ত, মানে একটা আতঙ্ক হয়ে গেল করা সবাই বাড়ির। তো আমার জন্য ওরা অনেক কিছু পাক করছে, পিঠা বানাইছে, যত্ন করে ডাকার একটা কোম্পানি, একটা গোলাগে অনেক কিছু। কিন্তু আমরা তো এমন কোন নম্বর কোম্পানি তো আমরা জানি, আমগো কাজের মালিক 20টা তার থাকলে আমরা ওই কোম্পানিকে মতো তা না, কারণ আমাদের তো পুঁজি কম লাগে, আমরা তো কোটিপতি না। কিন্তু ওরা ভাবতেছে কি আমরা ঢাকার মনে মিল কারখানার মতো মালিক, কত কোটিপতি জানি, মানে ওদের আয়োজনটা এত বিশাল আকারে করছে আমার জন্য। তখন বাচ্চারা দেখে সবার কাছে একটা আতঙ্ক। তখন আমি কইতাছি, দেখেন আমি মেয়েরা এইভাবে পাইছি, সত্য ঘটনা শেয়ার করার পরে তো আমি কই, দেখেন তো মেয়েরা চিনেননি কেউ? মেয়ের যে যত কথা জিজ্ঞাসা মেয়ে খালি কান্দে মামা গিয়া। তখন আমি আবার সকালে রওনা দিতে হইব, শনিবার সকালে যদি আমি রওনা না দিই তো আমার অনেকটি টাকার শাড়ি বাকি পড়ছে, এটা আমার ঢাকা ফোকাস মার্কেট থেকে নিতে হইব টাকাটা আইসা। তো আর যদি না নেই শনিবারে, তাইলে এই টাকা আবার আগামী শুক্রবারে নিতে হইব। তা আমি বললাম আমার সকালে যাইতে হইব, তখন আর ঘুমাই নাই। তো সকালে 6টা বাজে আমি যে সময় রওনা দিব, সবার কইতেছি বাচ্চাটা রাইখা, বাচ্চাটা তো আপনাকে সিলেট এলাকার ওই খোঁজ করে মেয়ের বাপার কাছে দিয়া দিয়ান। তো ওরা বলতেছে, ভাই মেয়েরা পোশাক আশাকে কয় মেয়ের অনেক গরিব মানুষের সন্তান, আপনি নিয়ে আপনার মেয়ের মতো মানুষ করেন গা, বড় হইলে কারখানায় কাজও লাগাই দিয়ান, পালান গা মেয়েটা সুখী হইব। আর নাই তো এত রাত্রে এই মেয়ে কই পাইবেন কন, হয়তো ফেলাই দিয়া গেছে, করাইরা ভাবতেছে আপনি নিয়ে যান গা ভাই। মানে ওরা ঝামেলা জড়াইতে চাইতেছেন আর কি, গরিব মানুষ ভাবতেছে কার মরা কে মরে। তখন করলে কি, মেয়েটা আমার সাথে দিয়ে দিলে, আমি মেয়েটা ঢাকা নিয়ে আসলাম। তো ঢাকা নিয়ে আসার পরে সে সময় মেয়েটা স্বাভাবিক হইলো, কথাবার্তা কম বেশ কয়, আমাদের সাথে কয়। তখন মানে আশেপাশে মুরব্বীরা বলতেছে এই তোর আব্বার নাম মিলন। মানে মেয়ে তো অলরেডি 7 বছর বয়স, কম বেশ বুঝে না, তো মেয়ে তো জানে যে, তখন মেয়ে কইতেছে যে কথাটা, এই কথাটা আপনারা মেয়ের মুখ থেকেই শুনেন, পরিবর্তে আপনার সেই মেয়েটা আজকে হাতের বামে বসে আছে। হ্যাঁ, ওই মেয়ে। ওর নাম যেন কি বলছিল? ফারজানা। তুমি তো কথা বলতে পারো, রাইট? 7 বছরের অবস্থা তো এখন আর নাই না, তাহলে আমাদের সাথে একটু কথা বলো, আমরা একটু শুনি তোমার কথা, কি ঘটনা ছিল বলো তো একটু। যখন আমার 7 বছর ছিল তখন আমার আব্বা আম্মা, আমরা 4 ভাই বোন ছিলাম। তখন আমার বড় বোন একটা আছে, বাসায় থাকতো আমার দাদির কাছে, লেখাপড়া করতো, তো আমার দাদির কাছে থাকতো। আমার আব্বা আম্মা আমরা ছোট 2 ভাই আছে, আমার গোলা গাছ পাথরের কাজ করতো। পাথরের কাজ? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাইকে কাজ করতো। সপ্তাহে একদিন আইয়ে বাড়িতে আমার আপনারা আইয়ে দেখাশোনা করে আবার জায়গা। শুক্রবার অনেক রাইতে গেছে গা, আমার আব্বা আম্মা সব, আমার ভাই বোন সবাই আইতে আসছে, রাস্তার মধ্যে অনেক রাইতে গেছে গা।
ডাকাইতে দইরা আমার আব্বা আমারে মারছে, আমি কান্না করছি কিরা, আমার মোর মাঝেটা ঘুষি দিচ্ছে, এই যে দাঁত একটা ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা। অনেক রাইতে গেছে, আমার অনেক দুনিয়া, আমার একজন কুলো করে অনেক দুনিয়া ফেলাই দিচ্ছে। আমার আব্বা মারতে আমি দেই না, পরে উনি গেছে, অনেক রাইতে গেছে, আমি আর তো কুই জানি গেছি, নিজেই কুইতে পারিনি। উনি গেছে, যাওয়ার পরে আমার কথা দিয়ে গেছে, আমি কথা কই না, খালি মামাকে কানতেছে। তুমি কি মানে ঠিকানা ঠিকানা কিছুই জানতে না? না, আমি কিচ্ছুই জানি না, অনেক রাইতে গেছে গা, মানে বলাতে অনেক দূর আছে, আমি কিচ্ছু চিনি না, অনেক দূর আছে আমার বাসা, পরে চিনি না, অনেক রাইতে গেছে গা, উনি গেছে কাছে রাস্তার পাশে বয়ে কান্তাস, উনি গেছে আমার দিয়ে গেছে, আমি কিছু কথা বলি না, কান্তাস, মামাকে কান্তাসি, এবারে উনি আমার কুলো করে লইয়া যে মায়া আনতে গেছে যে বাসা, এইগুলো করে এই বাসাতে লইয়া গেছে আমার যে মায়ের আব্বারে জিজ্ঞাসে, এই মায়াকে তোমরা চেনো? উনি কয় না, উনি কেটেছে তোমার বাসাতে রাখো, আমি তোমার মাইলে জায়গা, আরে উনি রাখো, যে এইটা মায়ের মা বাপ খুঁজে পাও, মায়ের বাবা দিও। পরে সবাই কয় না। তোমাকে আমি কিছু কোশ্চেন করি ফারজানা, তুমি লেখাপড়া করছো এখন? পড়াশোনা করছো? পড়াশোনা করা হয়নি? না, এই ডাহাতে আসলে আমরা কিছু করছি। আচ্ছা, তো ফারজানা যখন 7 বছর বয়সে তোমাকে নিয়ে আসলো আমাদের মিলন সাহেব, তখন যে বলছিল যে বাবা ডাকার জন্য বা কিছু একটা জানো, তুমি তো 7 বছর বয়সে, তো তুমি এটা বুঝতে খুব স্বাভাবিকভাবে। প্রথম যখন মুখ খুললা তখন কি এই ঘটনাটা বলছিল যে আমার সাথে এরকম এরকম ঘটনা করছে, নাকি অনেক পরে গিয়ে বলছিলাম? না, উনি যে সময় লই আসছে না টাকা 3-4 বছর পরে, সবাই কয় এটা তোর আব্বা, পরে আমি আব্বাকে, উনি মাকে এটাই, উনি আব্বাকে এটাই। ওকে প্রিয় শ্রোতা, আমরা বিরতি নেব এই জায়গাটিতে, এবং কিছুটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ঘটনাগুলো, একটু পরিষ্কার করার জন্য ছোট্ট একটা বিরতির পর আমরা পুরো ঘটনাটাকে আবার সিনক্রোনাইজ করবো। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। প্লিজ আমার সঙ্গে থাকবেন, বারবার রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, এবং আপনাদের আজকে শেষ পর্যন্ত থাকাটা খুব খুব খুবই জরুরি। ঘটনাটিতে ছিল মানে আপনার মেয়েই তো উনি, আমি বলবো এখন কিছুটা স্ক্যাটারলি আমি শুনছিলাম, আপনার কাছ থেকেই শুনতে চাই। তখন মেয়েটাকে পাইয়া যে সময় এখানে আনছি, তখন ওরা কেউ রাখতেছে আমার সাথে দিয়ে দিল। জি, তখন যে সময় 2-3 দিন পর একটু স্বাভাবিক হইলো, তখন যেমন আমার বাড়ির আশেপাশে যারা আছে সবাই জিজ্ঞাসা করতেছে তোমার কিভাবে কি হইলো, যেহেতু তোমার বয়স 7 বছর, একটা মেয়ে মানুষ, তোমার তো কিছু মনে থাকার কথা। তখন সে শুধু খালি এটাই বলে যে বোলাগঞ্জ ওর বাবা মা নাকি পাত্তর নামাইতো, তো শুক্রবার রাত্রে ওরা পাত্তর নামায় টাকা পাইতে রাইত হয়ে গেছে, মেলা দিছে, তখন মানে কিছু লোকেরা দূরা মুরা ওই টাকা পয়সা নিচে ওরা ফালাই দিছে। তখন আমি পাই আনছি, তখন আমি করলাম কি বছর 3 আগে আরেকটা কাজের মানুষ আনার জন্য আমি সিলেট গেছি। যাওয়ার পরে ওইখানে এক লোক আসা বলতেছে আর কি, বৃদ্ধ লোক, আমার খুবই পরিচিত, ওইখানে আসা যাওয়া করি, চা পান টান ওদেরকে খাওয়াই, আমি বিল দেই, তো ওরা আমার পিছে ঘুরে যায়, কোম্পানি এসে ওর পিছে থাকলো হয়তো চা পান টান খাইতাম বা কিছু দিব বকশিস টকশিস, তো আমি দিয়ে আসি যতটুকু পারি। তো লোকটা বলতেছে আমার, মিলন ভাই আমি ওয়াসিমের একটা পুরি না পরে 4-5 বছর আগে হারাই গেছে, এই পুরিটা থাকলে তোমার তো কাজে দিতে পারতাম। পুরি মানে তো আলটিমেটলি পুরি মানে মেয়ের পুরি বলে। হ্যাঁ, তখন আমি বলতেছি কি যে তো মেয়েটা যে হারাই গেছে, মেয়েটার নাম কি? যিনি করলো ফারজানা, আমার তো মাথা গরম, আরে এই মেয়ে তো আমি পাইয়া নিছি, এই মেয়ে তো অলরেডি আমার বাসায় আছে, আমি তো পড়ালেখা করাইতেছি, ক্লাস 4 পর্যন্ত পড়াইছি আমি মেয়েটাকে, হ্যাঁ মেয়ে পড়াইতেছি, মসজিদে পড়াইতেছি, এই মেয়েকে তো আমি কারখানায় কাজও শিখাই নাই, তো আমাকে ওর বাপ্পার কাছে নিয়ে যাইতে পারবা? তখন এই লোকটা আমাকে নিয়ে গেল। হ্যাঁ, তো ওই বাড়িতে নিয়ে যাওয়ার পরে চাইয়া দেখি মানে ডাকাইতরা শুধু ওর টাকা পয়সা নিয়ে নেয়, ওর মার সর্বস্ব কেড়ে নিছে। মানে এত দুর্দর্শ কাহিনী কি রে ভাই, আমার জীবনে আমি দেখি নাই, শুনি নাই, একদম আজব কাহিনী। কি ছবিরও হার মানাইছে, মানে ওর বাপ মার দৃশ্যগুলি দেখে খুব, ওর মার আর চোখ অন্ধ, বর্তমানও জীবিত আছে অন্ধ। কিভাবে বন্ধ হইলো, একটা স্বামীর সামনে তো একটা নারী ইজ্জত দেয় না, কোনো কিছুতেই দেয় না, তো ওরা নাকি মানে ওরা ওদের মুখের তো বলছি যে এটা এই মেয়ে তো জানে না ওই কারকার। আজকে আপনি যেটা বলছেন সেটা কেউ জানে, এর আগে জানে নাকি আজকে প্রথম জানবে? না, এটা ওদের দেশের অনেকে জানি। ও কি জানে? ওই জানে না, কোনোদিনই বলিনি। না, আজকে ফার্স্ট জানে। আচ্ছা, তখন ওর মার মুহের কথা আর ওর বাবার মুহের কথা যে ভাই আমাদের কাছ থেকে না প্রায় সারা সপ্তাহ কাজ করছি, 2700 টাকা ছিল ওদের কাছে, এই পাথর তোলা টাকা। হ্যাঁ, পাথর নামানোর টাকা। ওরা স্বামী স্ত্রীর দুজন পাথর নামাইতো, 2টা ছেলে ছিল ছোট, একটা ছিল 3 বছর আর একটা 4 বছর, আর এই মেয়ে ছিল 6 থেকে 7 বছরের বয়সে। তো এই মেয়ে ওই বাইদেরকে নিয়ে খেলাধুলা করতো, আর বাপ মা দুজন পাথর নামাইতো। এত কষ্টের জীবন ওদের। তখন এই টাকা গেলি তো নিচে, এখন ওর মা আবার একটু দেখায় খুব ভালো ছিল, এখন ডাকাতের ওর ছাড়তেছে না।
তো ওর বাপটা আবার খুব লম্বা ছিল, শক্তিশালী। তো ওদের সাথে যতটুকু পারছে তত দ্বন্দ্ব করার পরে এক জিদ্দা ডাকাতরা একবার পাও কেটে লাইছে, একটা পা একেবারেই নাই। ওর পাওটা কাটটা যে নিতে এই বাচ্চারা চিকরা ফাকরা করতেছে, তখন এই বাচ্চারা মুখে ঘুষি মেরে বাচ্চারা করছে কি একজনের কোলোনিয়া মানে অনেকখানি দূরত্ব ফালাই দিয়ে ওর মাটাকে মানে একেবারে দর্শন করা হয়েছে, মানে তখন ওর মা কি স্বামীর সামনে কেউ কি এরকম করতেছে, তখন এক পর্যায়ে ওর মারে মানে পাথর না নিয়ে, ওইখানে তো সব পাথর, ইরি খেপ দাঁড়বেন এটাও পাথর, মাটির নিচে পাথর, মানে পাথরের এলাকা, এই যত বাংলাদেশে পাথর আসে সব ওই জায়গাতে আসে। তখন ওই পাথর যা করছে কি মানে কোপাল বরাবি এমনি মারছে, মারার পরে মানে চোখের ডিম দুইটা আছে না, তখন এক পর্যায়ে ওর বাপে ছিল খুব শক্তিশালী লোক। আমি আজকে ওর সাথে মোবাইলে কথা বলে দিই, তার মধ্যে যদি লাইন থাকে প্রয়োজনে কথা বলবো। হ্যাঁ, তখন শক্তিশালী লোক ছিল। তখন উনি এই পাও কাটা নিয়ে ওই মানে এক পা এই যে রক্ত যাইতেছে, তারপরও মানে কোনো কারণে আস্তে আস্তে হারতে 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 মানে এক পাই আপে আপে আইতে আইতে মানে যেখানে বাড়ি করেছে ওইখানে সে কান্না পড়ছে। পড়ার পরে দুই একজন লোক বাড়ানোর পরে যিনি দেখছে ওরা চিনছে, চিনা পরে এই অস্ত অস্ত মানুষ জানাজানি করে আইসা ওদেরকে এখান থেকে নিয়ে সিলেট মেডিকেল আনছে। আনার পরে চিকিৎসা নিল। তখন চিকিৎসা ওর টাকা পয়সা নাই, ওদের টাকা তো নিয়ে গেছে গা। আর ওর মার অবস্থা তো একদম সম্পূর্ণই সিরিয়াস। হ্যাঁ, সিরিয়াস হওয়ার পরে তখন এলাকাবাসী কিছু টাকা তুললে ওদেরকে চিকিৎসা করাইছে। আর ওর দাদার সম্পদ যতটুকু পাইছে ওর বাপে এটি সব বিক্রি করে ফেলাইছে, বিক্রি করে চিকিৎসা করছে। তো চিকিৎসা করবো আমি জেনি যাই এই বর্ণনা শুনছি ভাই, মানে পরের দুঃখ কি কমবে, আমার খুব কান্না। আমি আসলে কষ্ট শুনলে চোখের পানি রাখতে। আমি কত বছর পরে পেয়েছিলেন আপনি ওনাদেরকে? ফারজানাকে আপনার কাছে কত বছর রাখার পরে? এটা প্রায় 4 বছর রাখা। 4 বছর আগে, তখন ওর বয়স 11 বছর, যদি 11-12 বছর বয়স। ওই সময়টাতে গিয়ে আপনি ওর ফ্যামিলিকে পেলেন? হ্যাঁ, ওই সময় ফ্যামিলিটা পেয়ে পাইছি। আচ্ছা, তারপর তখন ওদের কাছ থেকে যে শুনি এই দুঃখ শুনলাম, তখন মনে করেন যে আমি যতটুকু পারছি, যা কিছু পারছি সহযোগিতা করছি। কি অবর্ণনীয় না? করার পরে বললাম যে আপনারা টেনশন করেন না, আপনাদের মেয়ে আমার কাছে আছে, খুবই ভালো আছে, প্রয়োজন আমি আপনাদের মেয়েকে আপনার কাছে আমি আনলে আপনারা মন ভরে দেখবেন, আপনারা সবাই দেখবেন, এলাকাবাসীরা বললাম। তখন ওই এই সিলেটের মানুষ ওই আমাকে ধরছে সবাই, বুঝছেন, তাহলে আপনি মেয়েটাকে নিয়ে আসবেন, আমরা সবাই দেখুন মেয়েটাকে। তখন আমি ওইখান থেকে 1 সপ্তাহ থেকে আসলাম, ওদের করুন খাইনি শুন না। তো আসার পর আমি কিছুদিন পরে ওদেরকে সহযোগিতার জন্য 1000-2000 করে টাকা পাঠাই। আমার ইনকামও খুব ভালো, টাকা পাঠাই। তো এখন আমার ব্যবসা দম হয়ে গেছে, এখন আমি ওদেরকে টাকা পয়সা দিতে পারি না। ওর যে বড় বোনটা ছিল, ওই বড় বোনটা লায় বিয়ার ঘর আসে, ঘর নাই, সরকারি জায়গায়, মানে উপরে সোন দিয়া কাগজ দিয়া বেড়া দিয়া থাকে সরকারি জায়গায়। মাটা তো একদম মন্দ, কোনো কাজকর্ম করতে পারে না। আর বাপটা এক পাও নিয়ে ওই সরে বাজার নামে একটা জায়গা আছে, ওইখানে টুকটাক চাপা মাঝে মধ্যে বিক্রি করতে পারে, মাঝে মধ্যে কোনো এই অবস্থা চলতেছে। তো ওর দরকার এলাকাবাসী সহযোগিতা করে চালায়। আর ওই ছোট 2টা যে বাই ছিল, ওই বাইগুলি আমার এখানে কাজে দিছে যে আপনি ওদেরকে কাজ। হ্যাঁ, আমি মাত্র ওদেরকে আনছি যে তো কামড় বয় ওখানে বয়স হইব 8-10 এরকম হয়েছে। আচ্ছা, না ওই সময়টাতে আমাকে একটু বলেন যে যখন আপনি ওদেরকে পেলেন, পেয়ে তো আপনি ফারজানাকে এসে বললেন যে তোমার মারা বাপ মারা কি অবস্থায় আছে, তখন ওর কি অবস্থা দাঁড়াচ্ছিল? ওই বিশ্বাস করে না, ওই বলতেছে না আপনি আমার বাপ, এটি আমার মা। ওই বিশ্বাস করে, মানে ওদের আমি এমন আদর্শ মতো দিছি, ওর 7 বছর বা 6.5 বছর আগের স্মৃতি ভুলে গেছে গা। কথা বুঝছেন, সে তেমন একটা বলতে পারে না। আর ওর জ্ঞান শক্তি একবারে হি আমগো ঢাকায় আমার সেজন্য চঞ্চল না, ওরকম না, এরকম না। কথা বুঝছেন? আচ্ছা, ঠিক তো এরকম না। তো আমি করলাম কি, ওদের 2টা ভাই আমার এখানে কাজের জন্য আনছি, কিন্তু কাজ শিখাই না, মাত্র আনছি কিছুদিন আগে। তো আমি এই 2.5 মাস আগে ওদের বাড়িতে গেছি। ওর বড় বোনটাকে দেখতে আইসে, আমার খবর দিছে ভাই আপনি আসেন। তো মায়া লাগে তো, এক মেয়ে আমাকে আব্বাটা হ্যাঁ, আমার বাড়িতে মানুষ, ওই মেয়েও গেলে আমার আব্বাটা হ্যাঁ। কথা বুঝছেন? তো কইছে না যাই কেমন। তখন আমার ওয়াইফে কইতাছে দেখো হ্যাঁ গো, অবস্থা এত খারাপ, তুমি তো আমার তাকে কও না, আমি যাম। তখন এই মেয়েকে নিয়ে আমার ওয়াইফে নিয়ে আমরা গেছি। যাওয়ার পরে ওইখানকে মানে আপনার এই অনুষ্ঠানটা সবাই শোনায়, এই আমার এই জীবন গল্প। হ্যাঁ, সবাই আগেরটা শুনতো। হ্যাঁ, আগেরটা শুনতো। এখন যেখানে আইছেন এখনের ডো শোনো ওরা ওইটা না শুনে আপনার কোনটা শোনায়। আর আমার ওয়াইফ তো আপনার আগেরই ভক্ত, ওই সিনেমা তালের পড়তেন আপনার ভক্ত, সিনেমা প্রচুর। তারপর আরেকটা গোলকদাদা অনুষ্ঠান করতেন না, কি শোনাইলা কি ব্রিয়া ভাই, বহুত আগের অনুষ্ঠান, এগুলি শুনতো। তখন ওই শুনে বলতেছে, মানে শুনতো। তখন আমি যে সময় আপনি সিলেট গেছি, ওকে দোষা দেখে আমার ওয়াইফ অনেক কান্দাছে, কইতাছে যে বড় মেয়েটারও একটা বিয়ার ভাওটা করো। তো এলাকাবাসী ওইখানকার যে মেম্বার আছে আর এলাকাবাসী যারা আছে, মানে বাজারের অনেক লোক, মানে এমন 2-3 হাজার লোক হইব কি আমি গেল হইয়া যায়।
বুঝছেন, একবারে তদন্ত করেন যাচ্ছেন, যা কোনো খোলামেলা সত্য কথা। তখন সবাই বলতেছে যে মিলন ভাই আপনার তো বহু তুই দিচ্ছেন, দিতে তার কত দিবেন আপনারও ব্যবসা। আমি বলি মা ব্যবসা ভালো না ভাই, আমি দিতে পারি না আগের মতো এখন, আমার মন চায় তোমাকে সবকিছু দিয়ে দিই, কিন্তু পারি না উজাড় করে সব দিতে। হ্যাঁ, তখন বললো যে কিবির এবার কাছে রিং দেন, অনুষ্ঠানে গেলে যদি পুরা বাংলাদেশের লোক ওদেরকে সহযোগিতা করে তাহলে ওর বোনের একটা বিয়ের ব্যবস্থা হয়, ওদের একটু মাথা খোঁজার ঠাই হয়। হ্যাঁ, বা এমনিও তো লায়ক, এমনিও তো স্বামী হয়ে গেছে গা, প্রায় 15 বছর পড়ে গেছে গা। হ্যাঁ, একটা রাস্তা হয়। তো মিলন ভাই আপনার কত করবেন, পুরা এলাকার পুরা দেশের মানুষ যদি চায় ওদের দিকে মায়া করে তাহলে অসুবিধা কি, আমরা সবাই মিলে নামাজ পড়ে দোয়া করব। বা আমাদের এখানে শাহজালাল শাহপুরান শাহ বাবার মাজার আছে এখানে, আরো অনেক বড় বড় উলির মাজার ওইখানে, আমরা ওইখানে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য দোয়া করি বা সবার জন্য। ওনার কয়টা মেয়ে টোটাল? 2টা মেয়ে 2টা ছেলে। 2টা মেয়ে 2টা ছেলে, তার মধ্যে একটা মেয়ে তো আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ। আর বড় মেয়েটা এখনো বিয়ে হয়নি? না না। আচ্ছা, আর দুটো ছেলে কি করে আপনার কাছে চলে এসেছে? আসছে মাত্র 2.5 মাস আগে আনছে। আচ্ছা ওকে, আমরা তো ফোনে চাইলে ওনাদের সঙ্গে কথা বলতে পারি। হ্যাঁ, ফোনে প্রয়োজন আমরা কথা বলবো, একটু পরে হয়তো কথা বলবো। ঠিক আছে, তো আমরা গল্প একটু সামনের দিকে আগে, তারপর কি হবে? তখন মনে করেন যে ওরা সবাই যে বল আমরা রিং দিতে রিং দিলাম, দেওয়ার পরে আল্লাহ দিলে এই আসলাম না। মূল কতটুকুনটা এই বাংলাদেশের মানুষ তো আমি জানি অনেক দয়াবী, অনেক মায়াবী, ওদেরকে একটু সহযোগিতা করো, বলতে একদম সাহায্য দেওয়া হোক। যদি আপনার মাধ্যমে ওরা সাহায্য করে বা দয়া করে তাহলে ফিল্ম দেয় বাচ্চা যায়। আমি একা আর পারতাছি না, আমি আর একা পারতাছি না। ঠিক আছে, সাহায্যের প্রসঙ্গ নিয়ে আসলে না আমরা পরেই কথা বলবো। তবে আমরা এই ফ্যামিলি মেম্বারের সঙ্গে কথা বলতে চাই, সিলেটে যোগাযোগ করতে চাই। জীবন গল্প বলার জন্য এসছে মিলন। তিনি একজন জামদানি তাঁতি, কিন্তু তার গল্প না, গল্প হয়ে উঠেছে অন্য কিছু। আমি কথা না বাড়িয়ে মিলনের কাছে যাব এবং যেটা বলছিলাম যে বিরতির পরপর কথা বলবো, যে এই পরিবারের সঙ্গে কথা হচ্ছিল, আপনার ফোন থেকে একটু কানেক্ট করবো আমরা তাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরজে কিবরিয়া বলছি। না, আপনার কথা আমি একটু পরে, আমি না ঠিক আছে, আমি আমার কথাটা একটু শোনেন আগে, আমার কথাটা। আচ্ছা থাকো, শোনো শোনো। আমার ওয়াইফ মনে করো খারাপ, তখন ভাই আমি মেয়েটা মহন আমার আনন্দ আর হলে দেওয়ার পরে ও মেয়েটা আমি মহন পাই না। তখন ভাই আমার জায়গাও নাই, বাসাও নাই, যে আমি যে একটা জায়গাও নাই, যে আমি যে বেঁচে সম্পদ নাই, যে আমার একটা বল নাই যে আমি যে বেঁচে গিয়ে আমার মেয়েটা শুকাইয়া বাহর মত। তখন ওই যে মিলন ভাইটা আছে না, মিলন ভাইটা খোঁজ লইয়া আমার এই মেয়ের বয়স 14 অঞ্চলে, বুঝছেন? জি। তখন ভাই আমার 2টা মেয়ে 3টা মেয়ে লাইনে করে গেছে মনে হচ্ছে। আচ্ছা একটা কাজ করি শোনেন, আপনাকে যদি ঢাকায় আসতে হয়, আপনাকে যেহেতু আমরা আপনাকে এই জীবন গল্প অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরছি, আপনাকে যদি ঢাকায় আসতে হয় আপনার মেয়েকে সাথে করে, আপনি আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। প্রিয় শ্রোতা, এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন, এই অনুষ্ঠানটি আমি গত সপ্তাহে ধারণ করি, স্টুডিওতে রেকর্ড করি, এবং এখন যতটুকু আপনারা শুনবেন এইটুকু এই মুহূর্তে আমার সামনে বসে আছেন যিনি, যাকে নিয়ে আজকের এই গল্পটি, যেই পরিবারকে নিয়ে আজকের এই গল্পটি, সিলেট থেকে যে ভদ্রলোককে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি, তিনি এই মুহূর্তে স্টুডিওতে। আপনারা ফোন রেকর্ডিং শুনছিলেন একটু আগে, ফোনে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম আমরা, কিন্তু ফোনে নয়েজ হচ্ছিল, ঠিকমতো বোঝা যাচ্ছিল না। কিন্তু আমরা ওই পর্যন্তই রেকর্ডিংটা স্টপ রাখি, তারপরে 1 সপ্তাহ অপেক্ষা করি, এবং 1 সপ্তাহ অপেক্ষা করার পর যিনি মুখ্য গল্পে, মানে আজকের এই জীবন গল্পের যিনি প্রধান চরিত্র মিলন সাহেব, উনি সিলেটে গিয়েছিলেন, গিয়ে এই ভদ্রলোককে তিনি সাথে করে নিয়ে এসছেন। উনি এই মুহূর্তে আমার সামনে স্টুডিওতে। আপনার নামটা একটু বলেন। ওয়াসিম। জি। বয়স কত আনুমানিক? 40-45 বছর বয়স। আপনি যখন মেয়েটাকে কুড়িয়ে পান মিলন সাহেব, তখন বয়স কত ছিল ওর আনুমানিক? তখন 6.5 থেকে 7 বছর বয়স হবে। 6.5 থেকে 7 বছর বয়স। আর এখন কত? এখন ওর বয়স 15 প্রায় হয়ে গেছে, 15। তার মানে আমরা ধরে নিতে পারি 8 থেকে 9 বছর আগের ঘটনা এটা। হ্যাঁ হ্যাঁ। আপনি আমাকে একটু বলেন মিলন সাহেব, সেটা হচ্ছে যে এই অবস্থায় ওনাকে আপনি কিভাবে নিয়ে আসলেন? এখন আনছি খুব দূরে, কষ্ট করে আনছি, মানে ওইখানে তো সব হাঁটার জায়গা। হ্যাঁ। তো হুন্ডার ছাড়া কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, ও তো বসতেই পারছে না ঠিক মতো। হ্যাঁ, তো যেরকম ওই ড্রাইভারের পিছনে ওনারা বসাইছি, ওনার পিছনে আমি বসি, তার পিছনে মেয়েরা বসাইছি, মানে একটা হুন্ডারে করে 4 জন লোক আসছি।
ওরে বাবা, দুঃসাধ্য সাধন করছেন আপনি। অনেক অনেক আমার হাত মাত ব্যথা হয়ে গেছে। আমি কয়েকটা ছবি দিব প্রিয় শ্রোতা ফেসবুকে, ঢাকা এফএম এর ফেসবুক পেজে, আপনারা আসতে পারেন ওনাকে দেখার জন্য যে কি ভয়ানক অবস্থা ওনার 8 বছর যাবত। উনি ঠিকমতো বসতে পারছে না। আমি গল্পটা একটু ওনার মুখ থেকে শুনতে চাই। কি হয়েছিল সেদিন আমাকে একটু বলেন তো, ঘটনাটা কি ঘটছিল একটু বলেন, শুনি আমি। আমরা এলাকাত ভাই অন্য কোনো কাজ নাই, শুধু ফাত্তর কাজ ছাড়া। তো আমরা ফাত্তর কাজ করিয়া, ছোটবেলা থেকে আমরা ফাত্তর কাজ করি, আমরা চলাফেরা করি, খাইয়া বাঁচি। তখন আমার এই সময় ছেলে মেয়ে 4টা ছেলে মেয়ে। আমার বড় মেয়ে রুজিনা তান ইপুরির বাড়িতে গেছি ফুরিটারে, আর 3টা মেয়ে আমি সাথে, 2টা ছেলে আর ছোট মেয়ে লগে করে লিয়া গেছে। এই যে রোজিনাকে আপনি সাথে করে নিয়ে আসছেন, তাই তো? এই মেয়েটার নামই তো রোজিনা নাকি? বড় মেয়ের নাম রুজিনা। ওরা একটু মাইক্রোফোন দেন। তুমি করেই বলি, তুমি পরিবারের সবার বড়? পরিবারের সবার বড়। কি করো তুমি? আমি আমার আব্বু আম্মুরে দেখে শুনে রাখো। এই রোজিনা এই মুহূর্তে স্টুডিওতে আছে প্রিয় শ্রোতা। এটা একটা অবর্ণনীয় গল্প, এটা ভয়াবহতম গল্প। আমি একটু সাম আপ করবো আপনাদেরকে এবং সবাইকে রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য। এদের সিলেটে কোথায় যেন বাড়ি মিলন সাহেব আপনি বলছিলেন? সিলেট কোম্পানিগঞ্জ ওদের বাড়ি। একদম কি সীমান্ত ঘেঁষা? একদম সীমান্ত এলাকায়, ওদের ওই সাইড আর বাংলাদেশ নাই। আচ্ছা, হ্যাঁ, পাথরের কাছে। হ্যাঁ, বলেন। আপনার নাম যেন কি? আমার নাম ওয়াসিম। হ্যাঁ, ওয়াসিম, বলেন কি যেন হয়েছে তারপরে? পাথরের কাজটা কি, আমরা বাড়িতে চলে আসিলাম। তোমার প্রত্যেকদিন আমরা কাজ করিয়া বাড়িতে আর আসি না, মানে এখানে থাকি যাই। আচ্ছা, তেরফাল দিয়া বাসা বানাইয়া আমরা এখানে থাকি। ওই যেখানে পাথরের কাজ করেন সেখানেই থাকি। আচ্ছা, তেরফাল টাঙ্গাইয়া আমরা এখানে থাকি যাই। আমরা হইলাম গিয়া তোমার আমাদের ছেলে মেয়ে লগে 3টা, আর একজন আমার বন্ধু মানুষ, তার কোনো ছেলে সন্তান নাই, তারা শুধু 2জন। আচ্ছা, তো তারা আর আমরা মানে এখানেও থাকি যাই। দেখার পরে প্রত্যেক শুক্রবারে আমরা হিসাব দিব বিকালে, লইয়া আমরা বাড়িতে শুক্রবার দিন টাকাটা দিয়ে দেয়, তাই তো? মুগরি আজান পরে। আচ্ছা, মুগরি আজান পরে, আজানোর পরে আমরা টাকা গুলা দিয়া দিব। তে আমরা সারা সপ্তাহে 4 থেকে 5 দিন খাজ, এরপরে তোমার ওইব 3 থেকে 3,500 একজন সবাই মিলে। আমরা 2জন মিলে সারা সপ্তাহ কাজ করে 3 থেকে 3,500 টাকা। 3,500 হইব, আমরা জামাইবো 2জনে। আচ্ছা আচ্ছা। আর হেরা মানে হেরার গুণ হেরা জানে। আচ্ছা, আমরা আর কি 2জনে 3 থেকে 3,500 হইব খাইয়া। আচ্ছা, ওকে। তো এই টাকাগুলো আমরা লইয়া শুক্রবারে হিসাব দিচ্ছে, দেওয়ার পরে আমরা বাড়িতে আইরাম। যেমন এই সময় রাত্রে 10টা তাই 10:30, 11টা হইব। 11টার উপরে হইতো না, 10টা হইব। এখানে তো আর কোনো যে রাস্তা হইতে আমরা আইরাম, এখানে কোনো ঘর বাড়ি নাই। আমরা শুধু ওই আমার মেয়ে ছোট ছেলেটা মারুরো, আর আমার হচ্ছে বড় ছেলে, আর তোমার ফারজানা মেয়েটার দোরা। তো তখন তোমার রাস্তার মধ্যে কতক্ষণ আইসি, আবার পরে আখতা ধরি আমার বন্ধুও লগে, বন্ধুর বউও লগে, তারাও লগে একলগে আমরা আইরাম। আখতা একটা লুকাইয়া সামনে দাঁড়াইয়া দিছে, আমরা দাঁড়িয়ে দিছে। কই আসিলে বলে, ভাই আমরা বুলাগঞ্জ খাজে আসলাম, খাজে তো নাই আইরাম। তো পরে আমরা ওইসে লগে কি আছে বাকরো এক লোকেই কথা বলতেছে লগে, তারা কি মানে কয়েকজনে বেরিয়ে আমরা খবর। আচ্ছা, ওই লগে কি আছে সব বাকরো। আচ্ছা, লগে কিতা আছে বলে, ভাই আমরা লগে কোনটা নাই, আমরা বুলাগঞ্জ খামো আসলাম পাত্র উঠাই আইসি রে ভাই। আমরা লগে বাচ্চা কাচ্চা লগে, ছোট বাচ্চা কাচ্চা। আমরা মা আব্বা আম্মা বাড়িত সামান্য পয়সা রুজু করি, তোমরা দিয়া যায় কি, আমরা কি খাইতাম। আচ্ছা, আমরা রে ভাই কিচ্ছু করিও না যাই কি আমরা। আর তারা লোকে লাম্পা দাহু লোকে, আমরা ডরাই গেছি তারা দাহু দেখিয়া। অনেকে হয়তো আঞ্চলিক ভাষাটা বুঝতে পারবেন না, আমি পরবর্তীতে এগুলো সামারি করব, একটু মনোযোগ দিয়ে শুনুন, সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি। হ্যাঁ, বলুন। তারপর তারপরে লাম্পা দাহু লোকে মনে করো তারা 10জন মানুষ যখন আখতা তোমার আমরা দয়ে বন্ধুরে আমারে আর আমার বন্ধুরে 2জনে ধরছে, 4জনে ধরছে। ধরার পরে আমরা তারা লোকে জোর শক্তি করছি, কিচ্ছু পারছি না, নাহলে আমরা টেকা টুকা নিয়ে গেছে। টেকা সব নিছে কি, আমার বন্ধুর টেকাও নিছে, আমার টেকাও নিছে। নেওয়ার পরে আমরা মানে সামান্য একটু দূরে রাখছে, 2-3 হাত দূরে রাখছে, রাখি আমরা 2জনে আমারে আমার বন্ধুরে ধরছে। 2জনে দয়াতো উহাতো ধরছে। ধরার পরে আমরা জোর শক্তি করতাম, ছুটতাম পারতাম না। দেশে
তারা 6 জন ডাকাইতে আমরা বন্ধুর বউ আর আমার বউ 2 জনটা তারা তোমার আকাম কুকাম লাগাইছে শয়তানি। এই শয়তানি করে আমরা তো খান্দাত, আমরা তো দেখলাম সব কিছু, আমরা তো তারা লগে কিছু কইতে পারি না। আমরা 2 জনের 2 হাত ধরছে, দড়িয়া আমরা দড়িয়া রাখছে। আচ্ছা, আর ওই বাচ্চাটা আপনার ফারজানা মেয়েটা ও আমরা দড়িয়া রাখছে। আর ফারজানা মেয়ে আমার সিকসিকেল দেওয়ার পরে তারা আরেকজন গীতা করছে, আমার ফারজানা মেয়েরে ঠান মারি কুরো লইয়া নিয়া কই না ফালাইয়া ইচ্ছে দূরই। আমরা চিল্লাইয়া, আমার মেয়ে চিল্লায় কিছু সময় পরে পর্যন্ত চিল্লাইছে, এরপরে আর চিল্লানি আর শুনছি না, চিল্লানি আর শুনছি না। না উনি কই ফালাইয়া আইছে, আমি আর কইতে পারতাম না। পরে আমরা সত্যি কথা আমার বউ আর আমার বন্ধুর বউ 2 জনটা তারা আকাঙ্ক্ষা কোনো শয়তানি করে লইয়া আর মাতলে আরো মারে। এরপরে আমি কিছু বেশি জোর শক্তি করাম তো আর ও যেটা মেয়ে ফালাই আইছে কতক্ষণ দূরে নি, আমি তো শুনলাম না চিল্লানি। পরে ওই আইয়া তার রাগ করিয়া আমার সেদ মারি দিছে, বলে অন্য সেদ মারছে, গাঢ় সেদ মারছে। আপনার বউয়ের সাথে যখন ওরা এই ধরনের কাজ করতেছিল তখন আপনি এটা বাধা দিয়েছেন, তাই তো? জি হয়। বাধা দেওয়ার পরে ওরা আপনার ঘাড়ে কোপ মারছে? জি হয়। আর আপনার বন্ধু কোথায় ছিল এই সময়টা? বন্ধুরে ধরা 2 জনে, বন্ধুকে 2 জন মিলে ধরে রেখেছে? জি, বন্ধুরে 2 জন মানছে ধরছে 2 হাত। আচ্ছা, তারপর আমারে ধরছে তো একজনে ধরি একটা আমারে মানে বলা একজনে ধরছে হাত আর একজনে আগে ছাড়ি দিছে। পরে সে যেমন আমি যখন আমাকে আমার বউটারে যখন আমার সামনে আমার বউটারে আকাম কম করে, আমি তো বিশ্ব দেখি আমার কি করে আমি নিজে কইতে পারি না। আমারে খুব ছেদ মারি দিছে ওখানে দা দিয়া। আমি ঘাড়ের ছবিটা দিচ্ছি প্রিয় শ্রোতা, কতটা নির্মম নৃশংস হতে পারে আপনি দেখলে বুঝতে পারবেন। ও শার্ট পরতে পারে না ঠিক মতো, লুঙ্গি আর শার্ট পরে আজকে স্টুডিওতে এসছে। আমি ওর একটা ছবি ফেসবুকে দিয়ে দিব। এইভাবে ওকে ওর বউয়ের ইজ্জত বাঁচাতে গিয়ে ওর ঘাড়ে কোপ মেরেছিল, এবং এই কোপটা যদি কোনোভাবে অ্যাঙ্গেলে যেত তাহলে হয়তো ওর গলাটাই পড়ে যেত। তারপরে আমার গাঢ় সেদ মারছে, সেদ মারার পরে আমি পড়ে গেছি। পড়ার পরে তোমার আর একটা গাম আছে এই রানে হ্যাঁ দেখতে পাচ্ছি আমার সে ওবাই দিয়ে হারাইছে, ওবাই বা করছে। ওটা কি মানে কি ছিল? ওটা বল্লম জাতীয় কোনো কিছু ছিল মানে? জি এটা গা মারার একটা জিনিস, ঘা মারার জিনিস। ওটা আপনার রানের ভিতর দিয়ে ঢুকে দিয়ে এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে? জি হয়, ওবাই মারছে, ওবাই বার হয়ে গেছে। আচ্ছা, তো পরে আমি পড়ে গেছি, কইতে পারতাম না। আমার বউরে তারা আকাম কম করে, আমার বন্ধুর বউরে ও টাইমে কি করছে, আকাম কম শব্দটা ব্যবহার করছে ওর মতো করে। এটা আসলে রেপ। হ্যাঁ, ওনার বউকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে রেপ। জি হয়। তো এখানে কতজন ছিল? 6 জন মোট হইল তারা 10 জন। আচ্ছা, মোট 10 জন। ফলে আমারে ধরছে 2 জনে, আমার বন্ধুরে ধরছে 2 জনে। আচ্ছা, আর 4 জনে 10 জনই কি এই কাজটা করেছে আপনার ওয়াইফের সঙ্গে? জি হয়। মানে আমরা 2 জন যেমন আমারে তো ধরছিল একজন, ফেলা ধরছে একজনে, ফেলা ধরছে 2 জনে। ধরার পরে সারছিল একজনে, সারছে আমার একটাই তো পারছে না পারে কি আমারও সেদ মারি ফেলাই দিছে। বাদে এখনো কাম মারছে, তো আমি ফটে গেছি। ও টাইমে আমার সেদ মারার পরে ও টাইমে আমার বন্ধু একটু মনে করে সুযোগ পাইছে, বন্ধু দৌড় মারি দিছে। এইসব ফেলে দিতে এইসব পালাইয়া বন্ধুর তো একলা শুধু সানোর বউটা মায়া সারিয়া দৌড় মারি দিছে। মানে বউ ওখানে পড়ে আছে, ওনার ওয়াইফের সঙ্গে এটা হয়েছে? জি হয়। ওনার বউয়ের সঙ্গে ওই কাজটা হয়েছে? আচ্ছা, তাই দৌড় মারি দিছে, বউরে ফালাইয়া তার জান লিগা দৌড় মারি দিছে। আমি তো আমার বাচ্চা তো লাগি ফালাইয়া দৌড় মারতে পারি না। আমার 2টা ছেলে লাগে আমি ফালাইতে, ফারজানা মেয়ে তো কোনো ফালাই। 2টা ছেলের বয়স কত ছিল এই সময়? আমার বড় ছেলের বয়স 2.5-3 বছর। আচ্ছা, 2.5-3 বছর বড় ছেলে। ছোটটার বয়স মানে 2 বছর। ওরা তো সবাই এরকম চিল্লাচিল্লি করতেছে? জি, সবাই চিল্লাচিল্লি করতেছে। অঙ্কু আমার মেয়ে 2টা ছেলে মানে মাটিত পালাইয়া তুই আসছে, তারা চিল্লাইয়া খান্দে রান্দা করে। আশেপাশে কোনো লোকজন ছিল না? এই সময় কোনো লোকজন নাই, মানে ডাইনবাও কোনো বাড়িঘর নাই। ডাইনবা ইটা জুড়ে করে চিল্লা দিয়ে দিলেও কোনো মানুষের ডাক শুনতো না। একবারে সীমান্ত বর্ডারের লোকে, এই রাস্তা এবারে ইন্ডিয়ার সীমান্ত লোকে হেরে গিয়া রাস্তাটা। আচ্ছা, তো আমরা তারপরে কি হলো? তো বাদে সে আমার বন্ধু তো দৌড়িয়া গেছে গিয়ে, আমরা ফালাইয়া গেছে। যাওয়ার পরে মনে করো আমার মারি ফেলাই দিছে। মানে আমার সাধারণ তিরানি জান আছে, আমি আর কিছু কইতে পারলাম না পারে। আমি আখটা তোমার চিল্লানি উঠছি, শুনছি 5 মিনিট পরে আমার বুধবাইছি আমার বন্ধু মানুষ লইয়া গিয়া চিল্লানি দিয়া লইয়া। আর ও বাদে সে আমি তো পড়ে গেছি, কইতে পারি না। বাদে না পারা সত্ত্বে ও গিয়া আমি রক্ত যাইতে আমি অজ্ঞান হয়ে গেছি, আমি কইতে পারি না পারা। আমাদের ওজনের
কইতো নাকি আমার বন্ধু মানুষ লইয়া আইছে, ও মানুষে আমার নিয়া তোমার ডাক্তারখানা নিয়ে পৌঁছাইছে, মেডিকেল পৌঁছাইছে। আমি আর কইতে পারি না, বাদে সে রাইট বাদে ধরো দিন বাদে আমি 2 দিন পরে গিয়া আমি জ্ঞান ফিরছে। আর আপনার এই স্ত্রীর চোখটা নষ্ট হলো কিভাবে? ও ফাত্তর দিয়ে গুতাইছে, জানে এই ইন্ডিয়ার সীমান্তার লোকে ফাত্তর আছে না, ছোট ছোট ফাত্তর আছে, এইটা তো সারা ফাত্তর জায়গা। আর গিয়া তোমার ফাত্তর দিয়ে মারছে, মারার পরে গিয়া আমার বউর গিয়া চোখটা তোমার রয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর আপনার এই ছেলে দুটো কোথায় আছে এখন? এই ছেলে মেয়ে উনকু আছে তোমার আমার বাইরে বাড়িতে। ছেলের বয়স কত এখন? উনকু বয়স আছে 81 হয়ে গেছে। আচ্ছা, জি। পড়াশোনা তো করাতে পারেননি? জি না। আমার এরপরে আপনার এই যে ট্রিটমেন্ট হলো, ট্রিটমেন্ট হওয়ার পর থেকে আপনি বাসায় বসা। জি হয়। কিভাবে চলে আপনাদের সংসার? যে উনকু আমার সংসার চলে আমাদের এলাকা, ও গ্রামের মাঝে আমার মনে করো সাহায্য করে, ও সাহায্যের উপরে আমি চলিয়া খাই ফিরি। আর একটা ছোট্ট একটা দোকান আছে, মনে করো 400-500 টাকার পুঁজি। আমার ওই এলাকার মাঝেও দিছে আমারে, ও মনে হয় বেচলে 50 টাকা 40 টাকা পাইলে ও আমার রুজি নামে এরে দেয়। ভাগত গ্যাস সামান্য দোকান তো চাউল নিয়ে রান্ধো, খান্দাত দোকান আছে মানে আনিয়া রান্ধো। ও তুরা ও 4টা ভাত খাই। আর আমার ফুরিটায় যা কষ্ট করে, কোনো কষ্টর সীমা নাই। আপনার ওয়াইফটা এখন আর দেখতে পারে না চোখে? জি না, রাস্তা কোনো কিছু দেখে না। এটা গৌরবপূর্ণ। আপনি এভাবে ঘরে পড়ে আছেন, আপনার স্ত্রী গৌরবপূর্ণ ঘরে পড়ে আছে, আপনার এই মেয়ে রোজিনা সেই আপনাদের এখন সবকিছু দেখাশোনা করে। ও আমার মেয়েটা কোনো বা যাইতে পারে না, ও খালি আমরা দেখিয়ে রাখে। আমরা গোসলটা করতে আমার মেয়েটা আনিয়া দেয় পানিটা। ও আপনি এরপরে পুলিশ আসে নাই আপনাদের ওখানে? পুলিশ যায়নি? থানা পুলিশ হয়নি? থানা পুলিশ গেছে, তবে গেলে কিছু পাইছে না, টাকা পয়সা না পাওয়া তো তারা জানে, কইতে পারতাম না। ডাকাত কারা ছিল বোঝা যায়নি? পরবর্তীতে কারা ডাকাতি করেছে, কি হয়েছে এটা বোঝা যায়নি? কিছু হয়েছে, মানে এটা পেপার হয়েছে হওয়ার পরে। আর আমরা এটা আমি আর বলতে পারি না কই আছে, কিলা আছে না আছে। আমি তো মেডিকেল কই আছে না। আচ্ছা, আপনার কাছে আসি মিলন সাহেব, আপনি একটু বলেন তো ওদের বাড়ি ঘরের কি অবস্থা? আমি তো ওদের বাসায় গেছি অনেকবার, গিয়ে ওদেরকে যতটুকু পারি ততটুকু সহযোগিতা করি। খুব মায়া হয় ওদের দুঃখ শুনে। আমার কি অবস্থা, ঘরের কি অবস্থা, বাড়ির উঠানের কি অবস্থা একটু বলেন। মানে ঘর অবস্থা কি, যেমন সোনের চাল সন্ধ্যা বেড়া দিয়া কোনো মতো থাকতেছে, কিন্তু জায়গাটা হয় সরকারি জায়গা। মানে ওনার বাপ দাদার যতটুকু সম্পত্তি পাইছে এতটুকু বেচা লাইছে, খাইতে বেচা লাইছে, দুঃখ চিকিৎসা মিকিৎসা করছে। আচ্ছা, তো ওদের এলাকার সব লোক আমার তো সবকিছু বলছে আর কি। বলার পরে আমি আপনার কাছে যোগাযোগ করছি। একটু রোজিনাকে দেন। রোজিনা, তুমি তো লেখাপড়া করতে পারোনি, মাইক্রোফোনটা একটু কাছে ধরো। হ্যাঁ, তুমি তো লেখাপড়া করতে পারোনি, তো তোমার এই আব্বা আম্মাকে তুমি কিভাবে দেখো, মানে সাহায্য করো কিভাবে? আমার আব্বু আম্মুরে দেখে কয় কি রে তোর আব্বুর কি হয়েছে, আমার আব্বুরে ডাকাইতে ধরে এমন করছে বাজে এসব কয়া দেশের মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে আসো। হ্যাঁ। কোথায় যাও, মানে ভিক্ষা টিকা করো? গ্রাম মাজারগাঁও, সরাবাজার। আচ্ছা, বাবাকে নিয়ে যাও? নিয়ে ভিক্ষা করতে হয়? আমি এবার একটু আপনাদের সামারি করি গল্পটার সামারি, পুরো গল্পটাই সামারি করি। যারা শেষের দিকে শুনেছেন তারা বুঝতে পারবেন এটা আমার রেডিও ক্যারিয়ারের ইতিহাসে সবচেয়ে দুর্ধর্ষ গল্প ইনডিড। আমি এই মিলন সাহেব হচ্ছেন একজন তাঁতি, জামদানি তাঁতি। এই ভদ্রলোক কোনো এক সময় সিলেটে ওনার বাণিজ্যের কাজে গিয়েছিলেন। রাতের বেলা উনি রাস্তার পাশে একটা মেয়ের কান্না শুনতে পান, ছোট্ট একটা মেয়ের কান্না। তো উনি মনে করেছিলেন এটা জিনভূত কিছু একটা হবে। কাছাকাছি গিয়ে দেখে সত্যি একটা মেয়ে, 6-7 বছর বয়স, যেই মেয়েটার নাম হচ্ছে ফারজানা, যদি ভুল না করে থাকি। এই ফারজানাকে নিয়ে গল্পটা শুরু। আসলে এই ফারজানাকে উনি ওখান থেকে কুড়িয়ে নিয়ে আসেন। অনেক দিন পরে লালন পালন করার একটা পর্যায়ে যিনি সিলেটে আবার জানতে পারেন যে এই ফারজানা আসলে তার বাবা মা বেঁচে আছে, এবং ফারজানা কি কারণে সেদিন রাতের বেলা ওইখানে ছিল। কারণটা হচ্ছে যেটা আপনারা একটু আগে ফারজানার বাবার মুখে শুনলেন। এই ভদ্রলোক মূলত পাথর শ্রমিক, পাথর তোলেন। এরা পুরো পরিবারই সারা সপ্তাহ ধরে পাথর তোলেন সিলেটের কোনো একটা বিশেষ এলাকায়, এবং এই পাথর তোলার পরে ওদের সারা সপ্তাহ শেষে যেই মজুরিটা পায় ওরা 2,000 থেকে 3,000 টাকার মতো, এই মজুরিটা নিয়ে মাগরিবের পরে, সম্ভবত শুক্রবার মাগরিবের পরে বা কোনো একটা সময় ওরা গ্রামের পথে রওনা দিয়েছে। মানে পাথর তুলে ওখানেই থাকতো রাতের বেলা ওরা। এবং রওনা দেওয়ার পথিমধ্যে ওদেরকে ডাকাত আক্রমণ করে।
ডাকাত আক্রমণ করা অবস্থায় ওনার যেটা বলার ভাষ্য যে ওনার 3 ছেলে মেয়ে কাছে ছিল, আর এই রোজিনা ছিল বাড়িতে, যে রোজিনা কেউ সাথে করে নিয়ে আসছে, বড় মেয়ে। 3 ছেলে মেয়ের যেই মানে বড় মেয়েটা, 3 ছেলে মেয়ের মধ্যে ফারজানা, সেই ফারজানা বেশি চিল্লাচিল্লি করছিল ডাকাত ধরার পরে, সুতরাং ডাকাতের কেউ একজন তাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসছে কোনো একটা অন্ধকারের মধ্যে। আর বাকি যে 2জন ছোট বাচ্চা ছিল, এই ছোট বাচ্চা এবং ওর বাবাকে ধরে রেখে উনি এবং ওনার বন্ধুকে বেঁধে মেরে ওনাদের স্ত্রীদেরকে গণধর্ষণ করা হয়। এবং এটা বাধা দিতে গিয়ে এই ওয়াসিম তো আপনার নাম, এই ওয়াসিম যখন বাধা দেয় তখন প্রথম কোপটা মারে ওনাকে দা দিয়ে ওনার ঘাড়ের পাশে, যেই ক্ষতটা নিয়ে উনি এখন আমার সামনে বসে আছেন। এরপরে একটা, এটাকে কি বলবো আমি ঠিক জানি না, ফলার মতো, যেই ফলাটা দিয়ে ওনার উরুটার ভাঁজ করে উরুর ভিতরে ঢুকিয়ে দিয়ে এক পাশ থেকে এক পাশে বের করে ফেলা হয়, যে কারণে উনি না পারেন শুতে, না পারেন বসতে, না পারেন হাঁটতে। তো এই মানুষটাই পরিবারের খবরটা পেয়েছেন হচ্ছে মিলন সাহেব, এবং তিনি একজন তাঁতি ব্যবসায়ী। এবং খবর পাওয়ার পরে ওই গ্রামে যাওয়ার পরে, ওই গ্রামে এই অনুষ্ঠানটা অনেকেই শুনতেন, এই ঢাকা এফএমের এই জীবন গল্প শোনার পরে তাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে যেন দেশবাসীকে জানানো হয় ওনার যে বড় মেয়ে আছে, সেই বড় মেয়ের বিয়ে দেওয়ার জন্য যেন কোনো না কোনো আর্থিক সাহায্য আপনাদের কাছে চাওয়া হয়। আমি এই গল্পটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং এটা আমার দায়িত্ব। আর কিছুই বলার নাই, শুধু এতটুকুই বলবো যে মানুষ কতটা অমানুষ হলে এমন অবর্ণনীয় কাজ করতে পারে। আজকে এই পরিবারের যে কি দৈন্যদশা, সেটা আসলে নিজের চোখে সামনে না দেখলে বোঝানো যাবে না। আমি যেটা করেছি মিলন সাহেবকে বলে যে ওনাকে কষ্ট করে হলেও সিলেট থেকে এখানে নিয়ে আসার জন্য উনি প্রায় 1 সপ্তাহ সময় ব্যয় করেছেন। এই অনুষ্ঠানটা আমি অর্ধেক গত সপ্তাহে রেকর্ড করেছিলাম আর অর্ধেক আজকে, তো 1 সপ্তাহ সময় ব্যয় করে উনি আজকে ওনাকে কষ্ট করে হলেও স্টুডিওতে নিয়ে আসছেন। আপনারা অবশ্যই মানুষের কাছে সাহায্য চাইতে পারেন, যাদের দিলে দয়া হয় তারা আপনাকে সাহায্য করবেন, আপনার পরিবারের জন্য, আপনার বড় মেয়েটার বিয়ের জন্য, যাই হোক না কেন। আপনাদের কি কোনো বিকাশ নাম্বার আছে যে নাম্বারে কেউ সাহায্য করতে পারে? যে আমার ভাইয়ের বিকাশ নাম্বার আছে। আপনার ভাইয়ের? আপনার নিজের কোনো নাম্বার নাই? জি না, আমার নিজের, আমার ভাইয়ের সবকিছু। ভাই মানে হচ্ছে না আপনি যে মিলন ভাইয়ের কথা বলছেন? জি আমার মিলন ভাই। আমি নাম্বারটা বলছি প্রিয় শ্রোতা, 01703637116। আমি আবারও বলছি 01703637116। আরো একবার বলছি 01703637116। আরো একবার বলছি 01703637116। এটা হচ্ছে এই ভদ্রলোকের নাম্বার, ফোন নাম্বার, মিলন সাহেব তত্ত্বাবধান করেন। আরেকটি নাম্বার আমি আপনাদেরকে দিতে চাই, এই নাম্বারটা একটু বলতে হবে। এটা 01833446893। আস্তে আস্তে বলেন, আমি একটু আবার আপনার সঙ্গে রিপিট করব, বলেন আবার। 01833446893। আবার বলেন 01833446893। এই দুটো বিকাশ নাম্বার আমি দিয়ে দিলাম প্রিয় শ্রোতা, এবং এই দুটো বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনাদের জন্য, বিশেষ করে শ্রোতা যারা আছেন তাদের জন্য আমার একটা নির্দেশনা থাকবে, এবং একই সাথে যারা আজকে অনুষ্ঠানে এসেছেন তাদের জন্য নির্দেশনা। সেটা হলো এই দুটো নাম্বারে আমি জানি আপনারা অসংখ্য বার ওনাদেরকে ফোন দেবেন, ওনাদের সঙ্গে কথা বলতে চাইবেন, যোগাযোগ করতে চাইবেন। দেখুন, এনারা অসহায় মানুষ, মানে প্যাচগোছ বোঝে না, এই টাইপের মানুষ। হ্যাঁ, আমরা রেডিও লিসনারদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে এই দুটো ব্যক্তিগত নাম্বার আমরা দিলাম। প্লিজ দয়া করে তাদের অনিষ্ট হয়, ক্ষতি হয় এমন কোনো ধরনের কোনো চেষ্টা তাদের সঙ্গে কেউ করবেন না, এটা হচ্ছে বিনীতভাবে রিকোয়েস্ট। যারা অর্থ সাহায্য পাঠাতে চান তারা অর্থ সাহায্য পাঠাবেন, যারা ওনাদের সঙ্গে দেখা করতে চান তারা গিয়ে দেখা করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনোভাবেই তাদের ব্যক্তিগত অনিষ্ট সাধন করার জন্য কোনো ধরনের মতলব নিয়ে, কোনো ধরনের দুরভিসন্ধি নিয়ে তাদের কাছে যাবেন না। এবং একই সাথে আপনাদেরকেও আমার যেটা বলার, আপনারা স্বেচ্ছায় দুটো ব্যক্তিগত নাম্বার এখানে রেডিওতে দিয়েছেন, এবং আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে যাতে সাহায্যটা মানুষ সহজে পাঠাতে পারে সেজন্য দুটো নাম্বার দেয়া। কিন্তু এই সব শ্রোতাদের সঙ্গে আপনারা ব্যক্তিগত পর্যায়ে কিভাবে ডিল করবেন, কিভাবে কি করবেন না করবেন, সেটা আপনাদের একেবারেই ব্যক্তিগত বিষয়, সেটা দায় কিন্তু ঢাকা এফএম-এর না। বুঝতে পেরেছেন সবাই? ওকে, আমি বিনীতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করছি ওনার বড় মেয়ের বিয়ের জন্য এবং ওনার আর্থিক সচ্ছলতার জন্য আপনাদের যতটুকু পরিমাণ সাহায্য প্রয়োজন আপনারা ওনাদেরকে করুন, এবং এই পরিবারটা ভালো থাকুক, এই পরিবারটা সুস্থ থাকুক, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে।
আপনার স্ত্রীর সাথে যদি কথা বলতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমার খুব শখ হচ্ছে, ইচ্ছা হচ্ছে যে আপনাদের বাড়িতে আমি একবার যাই। আমি কথা দিতে পারছি না, বাট আমার মন থেকে খুব ইচ্ছা হচ্ছে যে একটাবারের জন্য হলো আপনার বাড়িতে যাব এবং গিয়ে একটাবারের জন্য হলো দেখে আসবো কি অবস্থা। আল্লাহ যদি কবুল করেন আমার এই ওয়াদা, আমার এই কথা, আমি একদিন আপনাদের বাড়িতে যাব, গিয়ে দেখব আপনারা কেমন আছেন। হ্যাঁ, এবং আজকের এই অনুষ্ঠানের পর আসলে আপনাদের জীবন পাল্টে গেছে কিনা। আমি চাইবো, আমি জানি বাংলাদেশে লাখ লাখ মানুষ এই অনুষ্ঠান শোনে, দেশ এবং দেশের বাইরে থেকে লাখ লাখ মানুষ এই অনুষ্ঠান শোনে, এবং তাদের একটা মানুষের সদ ইচ্ছাই পুরো পরিবারটার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এই পরিবারটার পাশে দাঁড়ানোর, এবং এই পরিবারটা একটু ভালো থাকলে এটা যে আপনাদের জন্য কত বড় একটা আশীর্বাদ হবে, কত বড় দোয়া হবে, আপনারা নিজেরা নিজের জায়গা থেকে বোঝেন। একটু একটু করে আমরা দাঁড়াই। এই বিকাশ নাম্বার দুটো দিয়ে দিলাম, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং বুঝতেই পারছেন যেখানে হাজার হাজার ফোন ঢোকা শুরু হয়ে গেছে এখন থেকেই। ওনারা যদি ফোন রেসপন্স করতে না পারে, ধৈর্য ধরে আপনারা চেষ্টা করে যাবেন এবং বেশি বিরক্ত করবেন না। সাদাসিধে মানুষ, খুবই সাদাসিধে মানুষ এরা। যদি আপনার মনে হয় যে আপনি ওনাদের বাড়িতে গিয়ে দেখে আসবেন কি অবস্থায়, যান। এমন হতে পারে কালকে সকাল থেকে বাড়িতে ঢল নামবে, কিন্তু প্লিজ ওনাদেরকে বিরক্ত করবেন না। একটু ভালো থাকার জন্য ওনারা এখানে এসছে, সেই দায়িত্বটা যেন আমরা ঠিকমতো পালন করতে পারি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা এইরকম অসহায় যেন কোনো পরিবার না হয়, এবং এইরকম নির্মম অবর্ণনীয় গল্প যেন কারো জীবনে না ঘটে। অনেক ভালো থাকুন। আবারও আজ ইচ্ছা পোষণ করছি যে কোনো একদিন হয়তো আপনার বাড়িতে যাব, কোনো একদিন হয়তো গিয়ে দেখে আসতে পারবো কি অবস্থা। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের জীবন গল্প। প্রতিটি মানুষ ভালো থাকুক এই শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। শুভরাত্রি।